দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম। আজকে স্পোর্টস টকে আলোচ্য বিষয়বস্তু বুঝতেই পারছেন, লিভিং লিজেন্ড আলফাজউদ্দিন আহমেদের ধারাভাষ্য ক্যারিয়ারের 40 বছর পূর্তি। স্বাভাবিকভাবেই আজকের অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলা ধারাভাষ্যের একজন অন্যতম জীবন্ত কিংবদন্তি আলফাজউদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি। আলফাজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং সকলের দোয়ায় এখন সুস্থ আছি, ভালো আছি। সেইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। যেরকম ভাবে চারিদিকে কোভিড-19 ছড়াচ্ছে, তাতে শঙ্কার মধ্যে আছি, কথা বলতেই হবে। তবে সকলের মঙ্গল কামনা করছি এবং সকলকে পরামর্শ দিচ্ছি যে সাবধানে থাকেন, যতটা সম্ভব বাড়িতে থাকেন। জীবন বাঁচানো সবচেয়ে আগে এবং তারপরে অন্যান্য বিষয়গুলোকে আমার মনে হয় বিবেচনায় নেওয়া উচিত। দোয়া করবেন, ইনশাল্লাহ সকলে একসাথে ভালো আবার দিন দেখতে পারবো অচিরেই, সেটাই আমাদের প্রত্যাশা। এবং কোভিডের এই মহামারী চলাকালীন সময়টা যেহেতু আমরা প্রত্যেককে ঘরে থাকবার জন্য ইনসিস্ট করছি, ঠিক সেই কারণে আমরা এই জাতীয় আয়োজনগুলো করে খানিকটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করেছি। যেহেতু আমরা ক্রীড়াঙ্গনের মানুষ, এই অঙ্গনটাই ভালো বুঝি, তাই এই অঙ্গনের মানুষদেরকে নিয়েই আমাদের আলোচনাগুলো প্রতিদিন সাজাবার চেষ্টা করি। দর্শক মন্ডলী, আপনারা যারা রেগুলার স্পোর্টস টক উইথ শামসুল ইসলাম দেখেন, তারা বুঝতেই পারছেন যে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে কথা বলি। আমরা যেহেতু সেকেন্ড প্রফেশন অলমোস্ট আমাদের ধারাভাষ্য, আর এই অঙ্গনের যারা গুণীজন, তাদেরকে যদি পরিপাটি রূপে দর্শক, শ্রোতা, অডিয়েন্স বা আগামী প্রজন্মের সামনে উপস্থাপন না করি, তাহলে এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়। দায়িত্বের জায়গা থেকে খানিকটা শ্রদ্ধা, ভালোবাসা, এসব কিছু মিলিয়ে আজকে আলফাজ ভাই ক্যারিয়ারের গল্প গাথা আমরা শুনবো। আলফাজ ভাই বহু প্ল্যাটফর্মে ইদানিং কালে অলমোস্ট প্রায় ঘুরে ফিরে আসছেন এবং হয়তো একই কথা বারবার বলছেন। সেই একই কথা যাতে বারবার আমাদের শুনতেও না হয়, নাও বলতে হয়, সেই কারণে আমরা একটু আউট অফ বক্স, একটু ভিন্ন অ্যাঙ্গেলে আজকে আলফাজ ভাইয়ের সাথে আড্ডাটা দেব এবং ক্যারিয়ারের নানাবিধ বিষয় জানবার চেষ্টা করব। আলফাজ ভাই, আমরা জানি যে আপনি কুষ্টিয়ায় থানাপাড়ায় চমৎকার একটা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্মেছেন, বেড়ে উঠেছেন। আপনার ভাই ব্রাদাররা সবাই ক্রীড়া মনস্ক ছিল, সাংস্কৃতিক ছিল। বাবা এবং পরিবারের কাছ থেকে খেলাধুলার প্রতি দারুণ সহযোগিতা পেয়েছেন। এটাই তো আপনাকে খেলাধুলায় আকৃষ্ট করেছে, তাই না? অবশ্যই অবশ্যই আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড। তার কারণ আমার বাবা এত বন্ধু সুলভ একজন বাবা ছিলেন এবং এত গেমস ফ্রেন্ডলি তার চিন্তা ভাবনা ছিল, যেটা আমার মনে হয় সকলের ক্ষেত্রে হয় না। আমি অস্বাভাবিক ভাবেই বলবো যে আমার বাবা খেলাধুলায় আমাদেরকে অনেক বেশি পেট্রোনাইজেশন করেছেন, অনেক বেশি উৎসাহ দিয়েছেন এবং সে কারণেই কিন্তু আমরা আমাদের চার ভাই কি বলবো, নিজ নিজ ক্ষেত্রে খেলাধুলাতে যথেষ্ট পারঙ্গম ছিলাম, যথেষ্ট ভালো খেলেছি। এ কথা বারবারই চলে আসে। আগেও বলেছি, আমার বাবা একটি কুষ্টিয়াতে অ্যাথলেটিক ক্লাব নাম করে একটি ক্লাব ছিল, সেই ক্লাবের আজীবন সভাপতি এবং আমাদের বাড়ি থেকেই সেই ক্লাবের পরিচর্যা হতো এবং সেই ক্লাব থেকে আমাদের টিমগুলো খেলতে যেত, ফুটবল টিম যেত, ক্রিকেট টিম যেত। সুতরাং আমাদের বাড়িতে খেলাধুলার একটা বিরাট, কি বলবো, চমৎকার একটা আবহ সবসময় ছিল এবং সে কারণেই কিন্তু খেলাধুলার প্রতি আমরা বেশি ঝুঁকেছি, বেশি সময় খেলাধুলার ভিতরে দিয়েছি এবং এখনো এই জিনিসগুলোই কিন্তু ভালো লাগে। আমরা চার ভাই যখন একসাথে বসি, চার ভাই কেন, 2-3 ভাই এক জায়গায় বসলে আমরা কিন্তু একসাথে ঘন্টার পর ঘন্টা এই খেলাধুলার গল্প শুরু করে দিই এবং আমাদের বউরা কিন্তু বিরক্ত হয়ে যায়। আমাদের সেই আড্ডা ভাঙার জন্য এসে আমাদেরকে বলে যে আর কতক্ষণ এগুলো চলবে। সুতরাং উই এনজয় ইট। অ্যাবসলিউটলি। এই গল্পটা এই জন্যই শুরুতে তুললাম যে খেলাধুলার অনুকূল পরিবেশ না পেলে আসলে তৎকালীন সময়ে খেলাধুলার সাথে ক্লোজলি ইনভলভ হওয়া, ইট ওয়াজ রিয়েলি টাফ। ইভেন টুডে বাবা মারা কজন তার ছেলে মেয়েকে খেলাধুলার প্রতি ওইভাবে আন্তরিকভাবে ঠেলে দিচ্ছে দেখুন, খুবই কম। ক্রিকেটের হালে জনপ্রিয়তা বাড়ায় হয়তো কিছু বাবা মা আছে, গাড়ি করে বাচ্চাকে নিয়ে ক্রিকেট কোচিং স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই সংখ্যা তো খুবই কম। এই 17 কোটি জনগণের মধ্যে মাইনাস কয়েক % হবে, তাই না? তো এই এনকারেজিং এনভায়রনমেন্টটা যদি না থাকে, তাহলে আমরা সুন্দর একটা জেনারেশনও তো পাবো না, তাই নয় কি?
খুব তাই, খুব তাই, ঠিক তাই। তবে একটা জিনিস আমি আমি সব 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 দোষ কিন্তু বাবা মাকেও দিয়ে দিতে চাই না। তার কারণ আমরা যখন লেখাপড়া করেছি তখন যেরকম জনসংখ্যা কম ছিল, তখন যেরকম চাকরি বাকরি ছিল, ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ সুবিধা তখন কিন্তু উন্মুক্ত ছিল। বাংলাদেশ আস্তে আস্তে তখন কেবলমাত্র গ্রো করছিল, বড় হচ্ছিল। সুতরাং সেই সময়ে বাবা মারা যারা, তারা হয়তো বা একটু আমাদেরকে লিলিয়েন্সি দিলেও দিতে পেরেছেন। কিন্তু এখন বাবা মারা কিন্তু খুব বেশি চিন্তিত থাকেন যে ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে তাহলে বিসিএস পাস করতে পারবে না, ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে তাহলে ম্যাট্রিক পাস করার পরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে না, ডাক্তারিতে ভর্তি হতে পারবে না। এই যে একটা দুশ্চিন্তা বাবা মাদের মধ্যে কাজ করে, সেজন্যই তারা কিন্তু খুব বেশি চাপ আজকাল ছেলে বা ছাত্রদের উপরে চাপিয়ে দিচ্ছে। এবং সে কারণে ছেলেরাও কিন্তু ঘরমুখী হয়ে গেছে, খেলাধুলার সুযোগ আগের চেয়ে অনেক কমে গেছে, মাঠের অভাব হয়ে গেছে, ট্রাফিক জ্যাম রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং অনেক বেশি উদ্বিগ্ন যেগুলা করে বাবা মাকে, সেই ফ্যাক্টর গুলো বেড়ে গেছে। সে কারণে আমি এই যুগের বাবা মাকে সম্পূর্ণ দোষ দেব না। তবে আমার মনে হয় যে যারা একটু সচ্ছল, যাদের একটু অবস্থা ভালো, তারা এই বিষয়গুলো যদি একটু লিলিয়েন্ট হন তাহলে আরো ভালো একটা যুব সমাজ আমরা পেতে পারি। অ্যাবসলিউটলি। আচ্ছা, আপনি প্রায়শই এই যে চার ভাইয়ের গল্প শোনান, একটু আগে বললেন যে আমরা চার ভাই বা কয়েক ভাই একত্রিত হলে গল্পের পর গল্প, এই খেলাধুলা কেন্দ্রিক গল্প, এটা স্বাভাবিক, আমাদের ক্ষেত্রেও তাই ঘটে। এই চার ভাইয়ের একটু পরিচয় তুলে ধরুন। আহমেদ শরীফ বিশিষ্ট খল চরিত্রের অভিনেতা, তিনি আপনার বড় ভাই, জানি অন্যদের কথা বলুন। আমার বড় ভাই হচ্ছেন আহমদ শরীফ, তুমি যেরকম বললে সবাই তাকে চেনেন। চলচ্চিত্রে খুব কি বলবো, একটা মজবুত জায়গা তার ছিল, মজবুত পরিচয় তার ছিল, এখনো সবাই তাকে চেনেন। মাঝখানে মেজো ছেলে হচ্ছে আমি ব্যাংকে চাকরি করেছি, এখন একটা গার্মেন্ট গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে চাকরি করছি। প্লাস পাশাপাশি এই ধারা বর্ণনার যে একটা কাজ, সে কাজটাও করেছি। দেখতে দেখতে 40টা বছর পেরিয়ে গেছে। আমার কিন্তু মনেও হচ্ছে না, আমার কিন্তু মনে হচ্ছে সেদিন এই শুরু করলাম, এখন 40 বছর হয়ে গেছে। আমার যদি শ্বাস চলতে থাকে, আই ওয়ান্ট টু স্কোর 100, আমি 100 রান পূর্ণ করতে চাই এক্ষেত্রে। জানি না সেরকম কিনা। আমার ছোট দুই ভাই, তারা কিন্তু যমজ, দে আর টুইন্স, এবং আমার চাইতে তারা 5 বছর বয়সে ছোট। এবং একজনের নাম নিজামুদ্দিন আহমেদ, অপরজনের নাম হচ্ছে মইনুদ্দিন আহমেদ। এরা দুজনেই কিন্তু কি বলবো, একেবারেই খুবই বন্ধু সুলভ, তাদের ভিতরে নিজস্ব আচরণ। আমাদের সাথেও কিন্তু খুব ক্লোজ, আমাদের সাথেও কিন্তু ওই বড় ভাই হলেই যে দূরে দূরে থাকতে হয় তা কিন্তু নয়। আমরা কিন্তু ভাইরা সব এক জায়গায় বসেই ওই রোয়াকেও আড্ডা দিয়েছি, ড্রয়িং রুমে বসেও আড্ডা দিই, বারান্দাতে বসেও আড্ডা দিই। সুতরাং আমাদের সম্পর্কটা কিন্তু ইনফর্মালি আমরা গ্রো করেছি। এবং খেলাধুলার সম্পর্ক যেখানে থাকে সেখানে ভাইসেস যেগুলোকে বলে, সেই জিনিসগুলো কিন্তু ঢুকতে পারে না। অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু ছোট থেকে কোনো ভাইস ছিল না, কেউ আমরা ধূমপান করতাম না, কেউ আমরা মদ্যপানের সাথে ছিলাম না, কেউ আমরা জুয়া খেলতাম না। সুতরাং এসব থেকে ফ্রি ছিলাম বলেই আমরা একসাথে বসতে পারতাম, কেউ কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা আমাদেরকে করতে হতো না, আমরা খেলাধুলা নিয়ে আলোচনা করতাম। এবং কে ফুটবল খেলে আজকে চান্সটা মিস করলো, গোল করতে পারলো না, সেটা বলা হতো। নিজাম গোলে খেলতো, ইজি বলে সে গোল খেয়ে গেছে কিনা সেটা বলা হতো। কোন জায়গায় ফাম্বল করলো সেটা বলা হতো। আহমদ শরীফ সাহেবকে ফরওয়ার্ডে খেলতেন, তিনি, তাকে বল বানিয়ে দেওয়া হলো, তিনি গোল করতে পারলেন না, তাকে তখন ধরা হতো, বকাঝকা করা হতো। এই জিনিসগুলো কিন্তু এসে যায়। আমরা একসাথে ভলিবল খেলতাম, সেটাও তুমি জানো, এবং পাড়াতেই খেলতাম। তখন কিন্তু বড় ভাই একটু আর কি বাল্কি হয়ে গেছিলেন বলে নিয়মিত ভাবে আমাদের সাথে ভলিবল খেলতেন না। এবং আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভলিবল যেটাকে বলে সেটা খেলতাম, অ্যামেচার ভলিবল কিন্তু না। আমরা স্ম্যাশ করে আমাদের অপোনেন্টে যে আছে তার বুকে বা মুখে মেরে শুইয়ে দিতে পারবে কে, এরকম একটা প্রতিযোগিতা আমাদের ভিতরে থাকতো। হ্যাঁ, আমরা দুই ভাই দুদিকে হয়তো খেলতাম, বলতাম তোমার অমুক প্লেয়ারকে আমি মারবো এবং শুইয়ে দেবো। এবং আমার ভাই, ছোট ভাই ময়েন, সেও খুব ভালো স্ম্যাশ করতে পারতো, খুব জোরে। সে বলতো তোমার অমুককে আমি এখনই শুইয়ে দিচ্ছি, তুমি দেখো। তো এইরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমাদের ভিতরে হতো। খেলার শেষে কিন্তু আমরা ওই গল্পগুলা করতাম নিজেদের ভিতরে, যে আজকে আরেকটু যদি আমাকে ওই বলটা নেটের কাছে বানিয়ে দিত, আমার স্ম্যাশটা দেখতে ঠিক তো বুকেই লাগতো, কিন্তু বলটা একটু খারাপ বানিয়েছিল বলে ওটা সেই কাজটা করতে পারিনি। এই ধরনের আলোচনা কিন্তু আমাদের মধ্যে খুব বেশি হতো। এন্ড উই এনজয়েড আওয়ার, কি বলবো, আমি তো শুনেই এনজয় করছি, বোধ করি দর্শকরাও এনজয় করছে। তারা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে, তাদের কমেন্টস গুলো আমরা স্ক্রিনে একের পর এক পাচ্ছি। ফরিদ, আমাদের ছোট ভাই, তিনি যুক্ত হয়েছে। মন থেকে স্যারের দীর্ঘায়ু কামনা করছি, আমরাও সেটাই চাই যে আলফাজ ভাই যতদিন আমাদের সাথে থাকবেন
এভাবে হেসে খেলে একেবারে খোশ মেজাজে কাটিয়ে দেবেন, যেমনটি ভাইদের সাথে আড্ডা দিয়েছিলেন। এখন আমরা তার আড্ডার সঙ্গী হয়েছি, তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একটা বিষয় আপনি বলুন, ফুটবল যখন আপনি খেলতেন কোন পজিশনে খেলতেন? অনেক জায়গায় খেলেছি, অর্থাৎ নিজেকে খুব স্বাচ্ছন্দ্য কোনো জায়গায় বেশি ভালো আমি মনে করিনি। আমি একসময় উইং ব্যাকে খেলতাম, রাইট উইং ব্যাকে খেলতাম, তারপরে আমি মিডফিল্ডে খেলতাম। তো কোনো জায়গায় নিজেকে খুব ভালো প্লেয়ার বলে আমার মনে হয়নি, যদিও আমি স্কুল ফুটবলে কিন্তু দলের ক্যাপ্টেন ছিলাম এবং সব চাপ এবং দায়িত্ব কিন্তু আমার উপরে চেপে যেত। আমাদের স্কুলের গেম টিচারের নাম ছিল রবি নন্দী। আমরা বেশ খেলা, আমাদের প্রতিদ্বন্দ্বী স্কুল ছিল মুসলিম হাই স্কুল, তো তাদের সাথে খেলা পড়ার আগেই আমরা কিন্তু যে রবি নন্দীকে বলতাম যে স্যার বুট লাগবে কয় জোড়া, 8 জোড়া বুট লাগবে, দাম কত? তখন এক জোড়া বুটের দাম ছিল 20 টাকা, তো 8 জোড়া বুটের 160 টাকা দাম লাগবে। এগুলো বলে তার কাছ থেকে কি করে একটু বুট নেওয়া যায়, একটু ভালো প্যান্ট ট্যান্ট জার্সি টার্সি কেনা যায়, এই প্রবণতা কিন্তু তখন আমাদের মধ্যে ছিল। তো সেগুলো কোনো কোনো সময় পূরণ হতো, কোনো কোনো সময় হতো না। কিন্তু যেদিন খেলা থাকতো স্কুলের সাথে, সেদিন কিন্তু খুব টেনশন কাজ করতো যে কি হবে শেষ পর্যন্ত, এবং খেলার ফলাফল কিন্তু সবসময় খুব ক্লোজ হতো। হয় আমরা 1 গোলে জিততাম, না হয়তো শেষ মুহূর্তে 1 গোলে আমরা হেরে চলে আসতাম। তো এই ছিল সেই সেই খেলাধুলা, মানে স্কুল খেলার সময়। এরপরে যখন আমি তো ক্লাব ফুটবলে চলে আসি, তোমাকে আগেই বলেছি যে আমার বাবার অ্যাথলেট ক্লাব ছিল, পরে অ্যাথলেট ক্লাবে আমরা খেলেছি। আমরা কয় ভাই, আমরা 4 ভাই কিন্তু অ্যাথলেটিক ক্লাবের ফুটবলার হিসাবে অ্যাথলেটিক ক্লাবে খেলেছি, ক্রিকেটার হিসাবে অ্যাথলেটিক ক্লাবে খেলেছি, ভলিবলার হিসাবে আমাদের পাড়ার থানাপাড়ার যে ভলিবল টিম ছিল সেই টিমে আমরা খেলেছি। এবং আমরা একসাথে আমাদের ওই তল্লাটে, আমি যদি বলি খুলনা, যশোর, পাবনা, ঈশ্বরদী, এই এলাকাগুলোতে হায়ারে খেলতে যেতাম। এবং আমাদের সাথে আমার খুব মনে পড়ে না যে আমরা কোনো জায়গায় হেরেছি, যেখানেই গেছি সেখানেই জিতেছি, এইরকম মানে স্মৃতিগুলোই আমার ভিতরে বেশি রয়েছে। তবে ফিরে আসার সময় অনেক সময় আমরা যখন ফিরতাম রাত হয়ে যেত, তখন ওই ভাঙাচুরো যে গাড়িগুলো ছিল সেই গাড়িতেই আমাদেরকে তারা পাঠাতো, যেগুলো জিপের মতন গাড়ি, সেগুলোকে একটু রিমডেল করে দেওয়া হয়েছে, ওইটা ভাড়া করে আমাদেরকে দিয়ে দিত, বলতো কুষ্টিয়া পর্যন্ত যাবে। সেই গাড়িগুলোর ড্রাইভার গুলো এমন ভাবে চালাতো যে অনেকবারই কিন্তু অ্যাক্সিডেন্টও হয়েছে, মাঝে মাঝে বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, এরকম স্মৃতিও কিন্তু আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, আমি এবারে একটু শুনতে চাই নিজাম ভাইয়ের কথা। নিজাম ভাই তো টপ লেভেলে ফুটবল খেলেছে, মানে আবাহনীর মতো দলেও সেই সময় ফুটবল খেলেছে। তার ফুটবল ক্যারিয়ারটা কেমন ছিল একটু বলবেন? নিজাম খুব ভালো একজন স্পোর্টসম্যান, এবং আমাদের চেয়ে তো বেশি কমিটেড সে। আমি বলবো আমাদের চেয়ে তো বেশি অনেস্ট এই কারণে বলছি যে আমরা খেলাধুলায় যে একটু ফাঁকি টাকি দিতাম না তা কিন্তু নয়, একটু ফাঁকি আমিও দিতাম। বড় ভাই তো আমার চেয়ে বেশি ফাঁকি দিত, সেটা আমি জানি। কিন্তু নিজামের কমিটমেন্ট টু দি গেম অনেক বেশি ছিল। তার প্র্যাকটিস, তার চেষ্টা, তার ইমপ্রুভমেন্ট করার জন্য একটা মনোনিবেশ, এই জিনিসগুলো কিন্তু দেখবার মতন ছিল, এবং সেই কাজগুলো সে নিয়মিত ভাবে করতো। এবং আস্তে আস্তে আমি দেখেছি খুব দ্রুতই সে কিন্তু, বিশেষ করে যে ফুটবলে, মানে গোলপোস্টের নিচে নিজেকে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় কিন্তু সে করে ফেললো। ডিস্ট্রিক্ট লেভেলে খুব সহজেই চান্স পেয়ে গেল, এবং অনেক ম্যাচ সে একলা মানে এগেনস্ট দি অডস ম্যাচ জিতিয়েছে। একলা হয়তো 20টা 30টা নিশ্চিত গোল সে বাঁচিয়ে দিয়েছে, ম্যাচ তারা জিতে গেছে বা ড্র হয়ে গেছে। এইরকম ভাবে তার সুনাম কিন্তু তখন হয়ে গেল। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হলো দেশ স্বাধীন হওয়ার ঠিক পরপরই। আলী ইমাম ভাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি না, আলী ইমাম, আলী হাফেজ, এরা 2 ভাই ছিলেন। তারা ঢাকায়, তার আগের থেকে ইস্ট পাকিস্তানের সময় থেকে কিন্তু তারা ফুটবল খেলতেন, এবং সেই আলী ইমাম ভাই তাকে নিয়ে আসেন ঢাকায়, এবং নিয়ে এসে আবাহনীতেই, আলী ইমাম ভাই তখন আবাহনীতে খেলতেন, এবং আবাহনীর ক্লাবটা তখন ঠিক মাঠে এখন যে জায়গায় আছে সেখানে ছিল না, তার উল্টো দিকে 26 নম্বর রোডে একেবারে শেষের দিকে কেডিএইচ ল্যাবরেটরি ছিল এবং অফিস ছিল, সেইখানেই তাদের ক্লাবটা ছিল। আলী ইমাম ভাই সেখানেই থাকতেন, এবং সেখানে নিয়ে এসেই তাকে সেই আবাহনীতে তাকে দলভুক্ত করা হয়। পরবর্তীতে আমি দেখেছি যে শেখ কামালের সাথেও নিজামের যথেষ্ট বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা ছিল, এবং সেখানে সে 6 বছর পরপর খেলেছে। বিল হার্ট তখন কোচ ছিলেন, বিদেশি কোচ, প্রথম আবাহনী তখন নিয়ে এসেছিল, এবং সেই দল খুব চূড়ান্ত একটা ভালো দল ছিল। সেখানে নান্নু, মঞ্জু, টুটুল, হেলাল, তারপরে চুন্নু, সালাউদ্দিন, অমলেশ, শামসু ভাই, এইরকম বড় রকমের ফুটবল, বড় মাপের ফুটবলার যারা, তারা কিন্তু এই আবাহনীতে খেলতেন নিয়মিত ভাবে। এবং তারা কিন্তু আশিস ভদ্র আমার মনে পড়ছে, এরা সব এরা খেলতেন, এবং সেই দল কিন্তু
প্রতিবারই হয় চ্যাম্পিয়ন না হয় রানার্স আপ, হয় চ্যাম্পিয়ন না হয় রানার্স আপ, এরকম একটা কিছু হতো। তো হি ওয়াজ এক্সট্রিমলি গুড। এবং আমার একটা কথা মনে আছে, সে কলকাতায় আইএফএ শিল্ড খেলতে গেছিল মোহামেডানের হয়ে, মোহামেডান ক্লাবেও সে খেলেছে। এবং সে আইএফএ শিল্ডের যে ছবি, পেপার কাটিং, দি স্টেটসম্যান কলকাতা, তুমি জানো যে খুব বড় মানে হোল পত্রিকা, টপ পত্রিকা একটা, সেই পত্রিকার ফার্স্ট পেজে একটা ছবি দিয়েছিল, নিজাম ডাইভিং ফুললি অন এয়ার, ফুল বডি লম্বা করা আছে, হি ইজ গ্রিপিং এ বল, নিচে লেখা আছে দিস ল্যাঙ্কি গোলকিপার ফ্রম ঢাকা ক্যান ফিট ইনটু এনি টিম অফ কলকাতা। তো এরা একটা খুব বড় রকমের গ্রিটিংস আমি বলবো। তখন আমাদের মানের চাইতে কলকাতার ফুটবলের ম্যানের মানটা অনেক বেশি ভালো ছিল, এবং সেখানে একজন গোলকিপার সম্পর্কে স্টেটসম্যানের পত্রিকা যদি এরা লিখে থাকে, তাহলে বুঝতে হবে যে হাউ গুড হি ওয়াজ। তো সে ফুটবলার হিসাবে যেরকম ভালো ছিল, ঠিক একই রকম ভাবে সে বিমানে পরে চাকরি নেয়, এবং পরে কিন্তু বিমানে সে ক্রিকেট খেলতো। এবং বিমানে যখন ক্রিকেট খেলতো তখন এই জাহাঙ্গীর শাহ বাদশাহ, তারপরে এই যে আব্দুল নূর, রবিন, এরা সব বিমানে খেলতো, দীপু রায় চৌধুরী, এরা বিমানে খেলতো তখন। এবং বিমান ওয়াজ এ স্ট্রং ক্রিকেট টিম এট দ্যাট টাইম, এবং সেখানেও তার কিন্তু যথেষ্ট পারদর্শিতা ছিল। হি ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিল্ডার ইন দ্য স্লিপস রিজিয়ন। ওখানে ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপস বা গালি, এই সমস্ত জায়গায় সে ফিল্ডিং করতো। অসাধারণ ভালো ফিল্ডার ছিল। বড় বল যেরকম গোলরক্ষক ধরে ফেলতে পারে, ছোট বলও কিন্তু তার পাশ দিয়ে বেরিয়ে যাওয়া খুব কঠিন ছিল। সুতরাং হি মেনটেন্ড এ ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ গেম, এই কথা অবশ্যই বলতে হবে। এখনো সে আছে, জীবিত আছে, উত্তরাতে থাকে, একটু অসুস্থ, বাট ইজ ওকে, আলহামদুলিল্লাহ। আমরা তার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি। গল্পটা শুনলাম, ভালোই লাগলো যে এইরকম টপ লেভেলে খেলেছেন, সেই রকম একজন গর্বিত ভাইয়ের বড় ভাই আপনি। আপনি নিজেও তো টপ লেভেলে ভলিবল খেলেছেন, সেই গল্প আমি নিজে টপ লেভেলে ভলিবল খেলেছি। আমি যখন ঢাকায় আসলাম লেখাপড়া করার জন্য, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, ইটস 65 or 60, হ্যাঁ 65 আমি আসলাম ঢাকায়। এসে ঢাকা কলেজে ভর্তি হলাম। আমি আমার ফুপুর বাড়িতে থাকতাম, যেটা ধানমন্ডি, সেই ধানমন্ডিতে। এবং সেখানে আমাকে আমার বাবা একটা সাইকেল কিনে দিলেন, রেলের সাইকেল, এবং আমার সেটা যাওয়া আসার জন্য, কলেজ টলেজ যাবো ইত্যাদি। তো সেই সাইকেলে করে আমি কিন্তু ধানমন্ডি থেকে প্রতিদিন স্টেডিয়ামে যেতাম, এবং স্টেডিয়ামে যেয়ে ভলিবল খেলতাম। আবুল ভাই ছিলেন, আবুল ভাইয়ের কথা আগেই বলেছি, খন্দকার আবুল হাসান, অসাধারণ একটা চরিত্র আমি বলবো। ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টসে আমার মনে হয় 6-7টা ইভেন্টে তার ব্যক্তিগত রেকর্ড ছিল দীর্ঘদিন। রাজশাহী ইউনিভার্সিটির হয়ে তিনি সেই স্পোর্টস করেছিলেন, রিপ্রেজেন্টিং কুষ্টিয়া কলেজ। পরবর্তীতে তিনি আজাদ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছেন, মাউন্ট স্পোর্টিং ক্লাবে ভলিবল খেলেছেন, ইস্ট পাকিস্তান টিমে খেলেছেন, পাকিস্তান ভলিবল টিমেও তিনি একবার চান্স পেয়েছিলেন যখন রোমে অলিম্পিক হয়েছিল। আমার মনে হয় ইট ওয়াজ 60 সালের যে অলিম্পিক, সেই অলিম্পিকে তিনি পাকিস্তান দলে ছিলেন। যদিও ফার্স্ট 6-এ তাকে নামানো হয়নি, কিন্তু দলভুক্ত তিনি ছিলেন। সেই আবুল ভাই পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে লিপজিগ, জার্মানিতে একটা জায়গা তোমরা জানো, সেখান থেকে ভলিবল কোচের ট্রেনিং নিয়ে আসেন। এবং তিনি আমাদেরকে কিন্তু তখন আমাকে মাউন্ট স্পোর্টিং ক্লাবে খেলার জন্য আমন্ত্রণ জানান। আমি তখন থেকে তার সাথে খেলি, এবং ঠিক 1 বছর, আমি যে বছর মাউন্ট স্পোর্টিং ক্লাবে খেলি, তার পরের বছরেই তখন পাকিস্তান গেমস হচ্ছিল। পাকিস্তান গেমসে ইস্ট পাকিস্তানের একটা নয়, 2টো টিম করা হচ্ছিল। একটি মানে ফার্স্ট টিম গ্রিন টিম, আর একটির নাম ছিল হোয়াইট টিম। তো আমি ফার্স্ট টিম, যেটা গ্রিন টিমে কিন্তু চান্স পেয়ে যাই। আবুল ভাই নিজেও সেই টিমে ছিলেন, এবং আমরা খেলি সেই টুর্নামেন্টে। যদিও আমরা হেরে যাই, পাঞ্জাব পুলিশের কাছে হেরে যাই, আমাদেরকে বিদায় নিতে হয়েছিল, আমার মনে আছে। তো সেইখান থেকে আমার শুরু। তারপরে কিন্তু আমি পরপর কন্টিনিউয়াসলি যতদিন দেশ স্বাধীন না হয়েছে ইস্ট পাকিস্তান টিমে খেলে গেছি, সবসময় চান্স পেয়েছি। পরে দেশ স্বাধীনতার যুদ্ধের সময় তুমি জানো যে আমি চাকরি করছিলাম রাজশাহীতে, তখন ছিলাম পোস্টিং আমার। সেখান থেকে আমি কুষ্টিয়ায় বেড়াতে যাই, এবং তারপরে ওই কারফিউ ইত্যাদি, এবং শেষে আমরা প্রায় মাসখানিক দেশের ওখানে থাকার পরে যখন দেখলাম যে দেশে আর থাকা যাচ্ছে না, তখন কি বলবো, ওই যে গ্রামে বাস করতে গেলে যে একটা অস্থিরতা, প্রতিদিন রাত্রেই মনে হয় এখানে ডাকাতি হচ্ছে, এখানে সোশ্যাল যে আর কি ক্রাইম গুলো হতো, সেগুলো যখন খুব বেড়ে গেল, আর যখন দেখলাম যে আমরা এই জওয়ান তরুণ মানুষ, এরা আমরা বসে থাকবো, আমাদের দেশের জন্য কিছু করার রয়েছে, এই চিন্তায় আমরা একত্রিত হয়ে, আমরা মনে হয় 20-25 জন আমরা একই বয়সের, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব। এবং আমি, নিজাম, মঈন, আমরা একসাথে ছিলাম। আমরা 3 ভাই
হেঁটে আমরা ভারতে চলে গেলাম। বড় ভাই ঢাকায় থেকে গেলেন। পরবর্তীতে আবার ভারত থেকে আমি এসে আমার মা এবং বাবা এবং বোনকে আমি ভারতে নিয়ে যাই। দীর্ঘ সময় তারপরে ভারতেই ছিলাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমিনুল ইসলাম বাদশাহ, যিনি প্রেস সচিব ছিলেন বঙ্গবন্ধুর, তার সাথে অনেক কাজ করেছি। তাকে সহায়তা করার চেষ্টা করেছি। বিদেশি জার্নালিস্ট যারা আসতো তাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাতাম। আমাদের যে সমস্ত লিবারেটেড এরিয়া ছিল সেই সমস্ত জায়গায় বেড়াতে নিয়ে যেতাম। এই কাজগুলো তখন আমি করতাম আমাদের বাংলাদেশ এমবাসি যেটা কলকাতায় ছিল তাদের সাথে। এবং তারপর যে দেশ স্বাধীন হলো যখন ডিসেম্বর মাসে, আমরা ডিসেম্বরের শেষ তারিখে আমার মনে আছে 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হলেও আমরা ফিরতে একটু দেরি হয়েছিল। আমার পরিবারকে নিয়ে আমি কুষ্টিয়ায় ফিরলাম 30শে ডিসেম্বর। ফিরে যখন আসলাম তখন দেখলাম যে কুষ্টিয়া শহরে আলো নাই, বাতি নাই, অন্ধকার। সে অবস্থায় নিজেদের বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে দেখলাম যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ভস্য বা ধ্বংসাবশেষ এগুলোই কিন্তু আছে ঘরের মধ্যে। সেগুলা পরিষ্কার করে সেই রাত্রি যাপন করা এখনো বিভীষিকার মতন মনে হয় আর কি শামসুল। এই কথাগুলো এগুলো অনেক লম্বা। আমার মনে হয় আমরা আউট অফ দ্য ট্র্যাক অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই। জি, আচ্ছা, এই সমস্ত গল্প তো শুনলাম। আপনার চাকরি হয়েছিল ব্যাংকে তদানীন্তন পাকিস্তান আমলে, এবং আপনি লাহোর চলে গিয়েছিলেন। চাকরিতে যেমন তেমন লাহোর টেলিভিশনে সংবাদ করার একটা ব্যাপার স্যাপার ছিল, সেই গল্পটা আমাদের শ্রোতাদের ছোট করে। হ্যাঁ, ঠিক তাই। 68 সালের মাঝামাঝি আমরা বোধহয় আমি চাকরি পেলাম। তখন সেই ব্যাংকের নামটা ছিল দিদেন অস্ট্রেলেশিয়া ব্যাংক। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং প্রথম ইন্টারভিউ আমার চাকরি হয়ে গেছিল। ফলে আর অন্য কোথাও যাওয়ার আমার চেষ্টা বা সুযোগ হয়নি। আমরা তখন চলে গেলাম ইস্ট পাকিস্তান থেকে, তদানীন্তন ইস্ট পাকিস্তান। সেখান থেকে 10 জনকে তারা সিলেক্ট করলো, করে আমাদেরকে লাহোর পাঠিয়ে দিল। এবং লাহোরে যে আমরা দেখলাম যে ওই পশ্চিম পাকিস্তান থেকে আরো 20 জনকে তারা সিলেক্ট করেছে। মোট 30 জনের একটা দল তারা ঠিক করেছে। এবং লাহোরে একটা রেসিডেন্সিয়াল এলাকা রয়েছে যেটার নাম গুলবার্গ। সেই গুলবার্গে একটা বাড়ি তারা ভাড়া নিয়েছে, 4 তলা বাড়ি, বেশ অনেক বড় বাড়ি। সেই বাড়িতে আমাদেরকে তারা থাকার ব্যবস্থা করে দিল। প্রত্যেকটা রুমে 2 জন বা 3 জন করে থাকার তারা খাট দিয়ে দিল। অ্যাটাচ বাথরুম আছে। সেখানে আমরা বাঙালি থাকলাম, যারা পাকিস্তানি তারা আলাদা থাকতে লাগলো। একই বাড়িতে আমরা থাকতাম এবং বড় হল রুম ছিল, সেখানে আমাদের ক্লাস হতো। আমরা ফার্স্ট হাফে ব্যাংকে যেতাম 2টো পর্যন্ত, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করতাম। 3টে থেকে আমাদের ক্লাস হতো, সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আমরা ক্লাস করতাম। তো এইভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন রবিবারে সকালে দেখি যে আমার রুমমেট সে খুব আমাকে ধাক্কা দিচ্ছে, ওঠো ওঠো চলো রেডি হও। আমি কেন রেডি হবো কেন, কি ব্যাপার? বললো না আমরা টেলিভিশনে যাব, আমরা পাকিস্তান টেলিভিশন লাহোর স্টেশনটা দেখবো। তখন কিন্তু আমাকে বলছে না কিছু, আমি জানি না। আমি বললাম ঠিক আছে চলো। রেডি হয়ে গেলাম, শেপ টেপ করে একদম রেডি হয়ে। তখন তো বোঝোই তরুণ, সুতরাং ফিটফাট হওয়ার ব্যাপারটা আগে ইম্পর্টেন্ট ছিল। সেগুলো হয়ে চলে গেলাম লাহোরে। লাহোর যে দেখলাম যে সেখানে একটা অডিশন চলছে। সেখানে নুরুল ইসলাম সাহেব নাম করে একজন ভদ্রলোক রয়েছেন, পাবনার বাড়ি তার। তিনি ওখানে সংবাদ বিভাগের সম্পাদক। তিনি অডিশন নেবেন বাঙালি যারা রয়েছে তাদের কাছ থেকে। বাংলা নিউজ কাস্টার তার লাগবে, সেই জন্য তিনি অডিশন নেবেন। তো শুধু আমরা যে 10 জন তা নয়, ওখানে লাহোরে কিন্তু কিছু তখন আমাদের বাঙালি ছেলে লাহোর ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে পড়তো, লাহোর ইউনিভার্সিটিতে কিছু ছেলেপেলে লেখাপড়া করতো। এরকম অনেক ছেলেপেলেকেই আমরা দেখলাম তখন। আমার মনে হয় 25-30 জন আমরা বাঙালি সেখানে হয়ে গেলাম। তারপরে ইন্টারভিউ শুরু হলো। ইন্টারভিউ মানে ওই তার রুমে যাওয়া। তিনি দেখলাম যে একটা খবর, আগেকার একটা খবর কেউ পড়েছে, সেই খবরের একটা স্ক্রিপ্ট সামনে এগিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন আপনি পড়েন, আমি একটু শুনি। যারটা ভালো লাগছে তারটা একটু বেশিক্ষণ শুনছেন, যারটা বা খারাপ লাগছে তাকে বিদায় করে দিচ্ছেন। এইভাবে চলতে চলতে আমারও টার্ম আসলো। আমার টার্ম আসার পরে আমি গেলাম। তো খবর তো আমরা পড়তাম, শুনতাম, তখন আমার মনে আছে। এবং আমাদের বাংলা খবর তখন কিন্তু খুব সমৃদ্ধ। তখন ইকবাল বাহার চৌধুরী, কাফি খান, তাজুল ইসলাম এরা সবাই কিন্তু খবর পড়তেন। এবং তাদের খবর পড়ার যে স্টাইলটা ছিল সেটা আমাদেরকে নিশ্চয়ই খুব মুগ্ধ করতো। তো সেই রকম চেষ্টা করে, অতটা ভালো তো আর করা হঠাৎ করে সম্ভব নয়, সেটা করে চেষ্টা করে খবর পড়ার চেষ্টা করলাম। তো উনি আমার অডিশন শুনলেন, শুনে বললেন আপনি বসেন। মানে ভিতরে, রুমের ভিতরে একটা সোফা ছিল, সেই সোফাটাই আমাকে বললেন আপনি এখানে বসেন। আমি ওখানে বসলাম। তারপরে এই ডাক্তারি পড়ে এরকম আরেকটা ছেলে আসলো, সে ছেলেটাকে বললো যে আপনি এখানে বসেন। এই আমরা 2 জন সিলেক্ট করলো আমাদেরকে, বাকি সবাইকে সে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর আমাদেরকে বললো আপনাদের স্ক্রিন টেস্ট হবে।
আমি বললাম এটা আবার কি জিনিস, আমি তো তখন নতুন শব্দ আমার কাছে, আমি বললাম এটা কি জিনিস। তো যা হোক আমাদেরকে নিয়ে গেলেন উনি একটা মেকআপ রুমে নিয়ে যে আমাদেরকে বললেন যে মুখে একটু পাফ করে দাও। তো সে মেকআপ ম্যান যে ছিল সে আমাদের একটু পাউডার টাউডার দিয়ে একটু ফর্সা করে দেওয়া যেটাকে বলে সেটা করে দিল। খুব হ্যাঁ, খুব ফর্সা তো আমি না, আমি তো তোমার মতন রং, তুমি এরকম বলছো কেন, আমরা তো একই কালার, আমাদের ট্যান কালার যেটাকে বলে আমাদের সেই কালারের লোক আমরা। যা হোক তারপরে নিয়ে গেলেন স্টুডিওতে, এবং স্টুডিওতে এখন যেরকম নিউজ কাস্টাররা বড় একটা টেবিলে বসে এক কোনায়, তারপরে ক্যামেরা আসে সামনে নিউজ পড়া হয়, তখন কিন্তু সেই রকম কায়দা ছিল না। তখন কিন্তু একটা বুথ মতন ছিল, বক্স, যেটার ভেতরে নিয়ে যে বসতে হতো, নিউজ রিডার ভেতরে বসতেন, এবং নিউজের অর্ধেকটা থাকতো ক্লোজড, মানে বন্ধ করা, সেটা সেই পোর্শনটা দেখা যেত না, আর অর্ধেকটা টেবিল যে পর্যন্ত রয়েছে সেই বরাবর থেকে উপর পর্যন্ত কাঁচ দেয়া থাকতো। তো ক্যামেরা ঠিক কাঁচের সামনেই ওই পাশে আছে, এবং এখানে আমি বসে আছি, আমার নিচে আমি কিন্তু একটা টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি। সেই স্ক্রিনে শব্দ দেখা যায় না, কিন্তু যখন আমার উপরে ক্যামেরাটা পড়ে তখন দেখি যে আমাকে ওখানে দেখা যাচ্ছে। তো আমাকে ওই আমাদের প্রডিউসার সাহেব বললেন, আপনাকে যখন ওই ক্যামেরায় দেখা যাবে তখন আপনি খবর পড়া শুরু করবেন। ওকে ফাইন। তারপরে সেভাবে আবার স্ক্রিন টেস্ট হলো, সেটাতেও পাশ করে গেলাম, সেটাও ভালো হলো, সেটাতেও পাশ করে গেলাম। এবং তারপরে আমি যতদিন লাহোরে ছিলাম, আমরা 6 মাস লাহোরে ছিলাম আমার ট্রেনিং এর জন্য, প্রতি অল্টারনেটিভ ডে একদিন সেই ডাক্তার খবর পড়তো, একদিন আমি পড়তাম, এভাবে আমার মনে আছে আমি ঈদের দিনেও খবর পড়েছি, ঈদের দিনেও লাহোরে আমাকে খবর পড়তে হয়েছে। সেই খবর কিন্তু আমি পাঠ করেছি, এবং তাতে কিছু ট্রেনিং তারা আমাকে করে দিল, যেরকম বলল যে যখন আপনাকে টেলিভিশনে দেখাবে তখন আপনি একটা গতিতে খবর পড়বেন, তারপরে আপনাকে যখন ওখান থেকে অফ করে দিয়ে কোনো উদ্ঘাটন হচ্ছে বা মন্ত্রী কোনো জায়গায় গেছে সেই জিনিসগুলো যখন দেখাচ্ছে তখন তার বর্ণনার একটু ভিন্ন হবে, গতি বাড়বে, একটু ভিন্ন হবে, আপনি একটু রিল্যাক্স করতে পারবেন, একটু ব্যাঁকা টাকা হতে পারবেন, গা হাত পা চুলকালে সেগুলো চুলকে নিতে পারবেন। এই ধরনের ট্রেনিং গুলো তারা তখন কিন্তু আমাকে দিয়ে দিল, এবং সেইভাবেই কিন্তু আমার যাত্রা শুরু। এবং তারপর যতদিন ছিলাম সেই খবর আমরা পড়েছি, প্রতিদিন হিসাবে আমরা 25 টাকা করে তখন পেতাম, তো মাস গেলে প্রায় 750 টাকা আমরা পেতাম। এন্ড দ্যাট ওয়াজ এ গুড সাম অফ মানি, আই টেল ইউ। তার কারণ তখন স্বর্ণের দাম 130 টাকা ভরি, সুতরাং ইট ওয়াজ এ হিউজ লট অফ মানি। সেই টাকা পেতাম, প্লাস ব্যাংকে চাকরি করতাম, তারও বেতন পেতাম। সো আই ইউজ টু আর্ন এ লট অফ মানি হোয়াইল আই ওয়াজ ইন লাহোর। সেখানে 6 মাস থাকার পরে আমরা ফিরে আসি। জি, আমরা সেই গল্প পরে শুনবো। থ্যাংক ইউ সো মাচ। এই স্টোরিটা শুনলাম, থ্যাঙ্কফুলি আপনি দেশ স্বাধীন হলো, বাংলাদেশে চলে এলেন এবং আপনাকে আমরা পেলাম, এবং সেই সংবাদ পড়ার কাজটা এখানে এসেও বাংলাদেশ বেতারের মাধ্যমে পরবর্তীতে কন্টিনিউ করেছেন, সেই গল্পটা শুনবো। কিন্তু দর্শক যারা দেখছেন, দেখতেই পাচ্ছেন জালাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট ক্রিকেট কোচ, ক্রিকেট লেখক, তিনি লিখছেন, অভিনন্দন আলফাজ ভাই, ধারাভাষ্যের সুবর্ণ জয়ন্তী কামনা করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা একটা বিরাট চাওয়া, সুবর্ণ জয়ন্তী মানে আরো 10টা বছর আমাকে বাঁচতে হবে, তাহলেই এটা হওয়া সম্ভব হবে। আমি জানি না আল্লাহ অতটা হায়াত দিচ্ছেন কিনা। আমি প্রদীপদার কথা মনে পড়ে যায়, প্রদীপ রয় কলকাতার, তোমরা সবাই জানো, আমরা সকলেই তাকে লিজেন্ডারি বলি, তাকে ফলো করি, তার সাথে আমাদের এখন যোগাযোগ হয়েছে, তাকে সম্মান করি, স্মরণ করি। প্রদীপদা কদিন আগে মাত্র 45 বছর পূর্ণ করেছেন। হি স্টার্টেড ভেরি আর্লি, হি ওয়াজ ভেরি লাকি। ওনার শুরুর গল্পটাও আমরা জানি, খুব স্টার্টেড ভেরি আর্লি, সেই জন্য উনি ইতিমধ্যে কিন্তু 45 বছর পূর্ণ করে ফেলেছেন। তাকেও সবাই চাচ্ছে যে তিনি সুবর্ণ জয়ন্তী করবেন, অর্থাৎ 50 বছর পূর্তি করবেন। আমি খুব হোপফুল যে উনি হয়তো এটা করে ফেলতে পারবেন, কিন্তু আমার ক্ষেত্রে কি হবে এটা আমার মনে হয় তোমরাই বলতে পারো। আপনিও করতে পারবেন আলফাজ ভাই। আর একটা জিনিস আপনি কিন্তু হায়াত থাকলে I will not need leave the commentary box. I will be there to disturb you all. No. It is our really pleasure. কারণ আপনার কম্প্যানিয়ন আমরা এনজয় করি, প্রতিটি তরুণ আপনার কম্প্যানিয়ন এনজয় করে, since you are so friendly with all of us. Anyway, a bit of surprise waiting for you. Let's see who is joining with us. Hello, Jahidul Islam Burhan, how are you? Oh my God. আসসালামু আলাইকুম আলফাজ ভাই, আমি কিন্তু আউট অফ স্ক্রিনে। জি আলফাজ ভাই ভালো আছেন? আমি মানে স্ক্রিনের বাইরে আপনাকে মানে একদম মনোযোগ দিয়ে শুনছিলাম, আপনার সবকিছু আমি শুনেছি কি আপনি বলছেন। শামসুল ভাই আমাকে স্ক্রিনে রেখে বাইরে রেখেছিল। হ্যাঁ শামসুল ভাই,
বোরহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই অতিথিকে সম্মান জানাবার সুযোগটুকু পেয়েছেন এবং সুযোগটুকু আপনি গ্রহণ করেছেন আমার নিমন্ত্রণে। আমাদের আজকের এই পর্দায় যিনি সেট আলোকিত করে আমার অতিথি হয়ে এসেছেন, যার 40 ইয়ার্স এর লং জার্নির ক্যারিয়ারটা আমরা দর্শক শ্রোতাদের সাথে ভাগাভাগি করছি। তো অলমোস্ট আমাদের জেনারেশনে আমরা যারা কমেন্ট্রি করি আমরা তাকে ওস্তাদ মানি এবং ওস্তাদ নামেই ডাকি, এবং তার অকৃত্রিম ভালোবাসা আমরা প্রত্যেকেই পাচ্ছি। তো ওস্তাদের জন্য আপনার কি শ্রদ্ধার্ঘ্য আপনি জানান। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আলফাজ ভাইয়ের এরকম একটি মহেন্দ্রক্ষণে আপনি আমাকে তার এই প্রোগ্রামের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন। সত্যি মানে কৃতজ্ঞতা আপনার প্রতি। আর আলফাজ ভাই এরকম একজন লম্বা চওড়া মানুষ, এত 40 বছরের লম্বা একটা ক্যারিয়ার। আপনি আমাকে ইনবক্স করেছেন যে বোরহান আপনার সময় কিন্তু 3 থেকে 5 মিনিট, এর মধ্যে আপনি বলবেন। তো আলফাজ ভাইয়ের ক্যারিয়ার 40 বছরের, মানে একজন সুপার হিরো আমাদের দৃষ্টিতে, তা তো বলতেই হবে। এখনো পর্যন্ত দেখেন কি টকবকে তার চেহারা, স্মার্টনেস, তার হ্যান্ডসাম লুক এবং তার যে স্মাইলিং ফেস, এভরিথিং। মানে কে বলবে যে 40 বছর ধরে সে কমেন্ট্রি করছে, বা মানে এই অবস্থায় এখন তার বয়স আমি জানি না মানে কত হয়েছে, তবে এখনো পর্যন্ত তার সেই স্মাইলিং ফেস বলে দেয় যে সে এখনো পর্যন্ত মনের দিক দিয়ে অনেক তরুণ হিসেবে সে আছে। এবং আসলে কি মানে এইসব মানুষদের কথা আর কি বলবো, আলফাজ ভাইরা তো আমাদের স্বপ্নের নায়ক যদি আপনি এক কথায় বলতে বলেন। কারণ তাদেরকে দেখে, তাদের কথা শুনে শুনেই তো আমরা বড় হয়েছি, এবং এই কমেন্ট্রিতে আসার পেছনে তাদের যে অবদান। একসময় তো আসলে তাদেরকে আমার কাছে মনে হতো, আপনি তো জানেনই শামসুল ভাই, যে যখন আমরা একসাথে থাকি কি ধরনের কথা হয় আলফাজ ভাইদেরকে নিয়ে, যে মানে এরকম ভাবতাম যে আসলে এরা কি মানুষ, কখনো কি এদের পাশে বসতে পারবো, কখনো কি দেখা হবে এইসব মানুষদের সাথে। এভাবে আসলে স্বপ্নগুলো দেখতাম এইসব মানুষদেরকে নিয়ে। সুতরাং তাদের পাশে বসে আলফাজ ভাইয়ের মতো একটা ভার্সাটাইল মানুষের পাশে বসে কথা বলছি, তার সম্পর্কে বলার সুযোগ হচ্ছে, মানে লাকি ইনাফ। এবং থ্যাঙ্কস টু আল্লাহ যে আসলে এরকম সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। আলফাজ ভাই তার যে বিচরণ এবং তিনি যে এখনো পর্যন্ত আমাদের সাথে যেভাবে মিশে চলেন বা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন, মানে সত্যি এটা একটা মানে দৃষ্টান্ত। আমরা এই দৃষ্টান্ত পাচ্ছি বলেই কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা আমরা পাচ্ছি, এবং এগিয়ে যাওয়ার পথ কিন্তু আমাদের এত মসৃণ হচ্ছে বলে মানে আমি মনে করি। তো আলফাজ ভাই, আমি চাই মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, নট অনলি 40 ইয়ার্স, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আরো অনেক দিন রাখেন এবং আমাদের সাথে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন শেয়ার করার সুযোগ করে দেন। কেননা এই মানুষগুলো আসলে এখনো এরা বেঁচে আছে বলেই কিন্তু কমেন্ট্রি মানে সৌন্দর্যটা রয়েছে, কমেন্ট্রি বক্সের সৌন্দর্য কিন্তু থাকে। একটি কথা বলি না যে মুরব্বী যতই মুরব্বী হন না কেন, যদি তিনি চলার ক্ষমতা হারিয়েও ফেলেন, তিনি যদি ঘরেও বসে থাকেন, তবুও তিনি মানে বটবৃক্ষ আমার মনে হয়, তাদের ছায় কিন্তু আমাদের থাকতে হয়। তো আলফাজ ভাই হচ্ছে সেরকম একজন মানুষ। তো আসলে এদের তো মানে আলফাজ ভাইদের কথা বলে শেষ করা যাবে না, আলফাজ ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না এই 2-3 মিনিটের সময় আমার মনে হয়। ইন এ ওয়ার্ড, আমার জন্য ড্রিম ছিল, জি হ্যাঁ, আমার জন্য স্বপ্নের নায়ক, এবং মানে এদেরকে স্বপ্ন দেখে দেখেই বড় হয়েছি। বোরহান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। তুমি অনেক বেশি বাড়িয়ে বলেছো আসলে, আলফাজ ভাই একটু না বলা হয়ে যায়। হ্যাঁ, আপনাদের সম্পর্কে আমি একটু আগে সম্পর্কে বলেছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমি সক্ষম থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কমেন্ট্রি বক্সে আসবো এবং তোমাদেরকে একটু বিরক্ত করবো, বলবো আমাকে একটু মাইক্রোফোন দাও, আমি কিছু বলবো। আমাকে 50 আমি 50 হিট করতে চাই, যদি হায়াত থাকে তাহলে আমি 50টা হিট করতে চাই। দেখা যাক ইনশাআল্লাহ আপনার জন্য আমরা সেই দোয়া করি, এবং ইট উইল বি আওয়ার প্লেজার যদি আপনি শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমরা সেটাই কিন্তু চাই। জি আলফাজ ভাই, দোয়া করবেন আপনি আমাদের জন্য। জি বোরহান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন জাহিদুল ইসলাম বোরহান বাংলাদেশ বেতার টেলিভিশন এবং রেডিও ভূমির জনপ্রিয় আলফাজ ভাই সম্বন্ধে তার কিছু কাইন্ড ওয়ার্ডস আমাদেরকে শুনিয়ে গেলেন। আলফাজ ভাই, যে জায়গাটায় ছিলাম, আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসলেন, আপনার ব্যাংকিং প্রফেশন চলতে থাকতো, এবং একই সাথে আপনি রাজশাহীতে চলে গেলেন। রাজশাহীতে গিয়ে সেখানেও কিন্তু আপনার খেলাধুলার এই সমস্ত অভ্যেস কমেনি, বরং কয়েকদিন বেড়েছে। রাজশাহীতে আমার নিজের শহর, সেখানে খেলাধুলা ও সংস্কৃতির একটা অনুকূল পরিবেশ ছিল, এবং রাজশাহীতে সব মানুষ ছিল। সেখানে তো আপনার মানুষ খোদাবক্সের পরিচয় ঘটলো। এই করে
আমি 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 যে আমি যে যে বাসাটা পেলাম আর কি, আমি ঠিক নিজে ভাড়া নিলাম এই কথা বলবো না। আমি যার কাছ থেকে আমার ব্যাংকের যিনি আর কি আমার পূর্বসূরি ছিলেন, তিনি আমাকে চেয়ারটাও দিয়ে গেলেন ব্যাংকের, বদলি হয়ে তিনি চলে গেলেন, এবং তার জায়গায় যে বাড়িতে তিনি থাকতেন সে বাড়িটাও আমাকে দিয়ে গেলেন যে এই বাড়িটাই আপনি কন্টিনিউ করেন, এটার ভাড়াটা কম আছে, সুন্দর বাড়ি। তো সেই বাড়িটাই আমি নিলাম। এই বাড়িটার নাম হচ্ছে সাগর ভিলা, সাগরপাড়াতে অবস্থিত। এবং পরে আমি উদ্ধার করলাম যে এটার ঠিক দুটো বাড়ি পরেই আমার ডান দিকে শামসু ভাইয়ের বাড়ি। সেখানে তুমি জানো শামসু ভাই, ইসলাম ভাই, জালু ভাই, তারা কিন্তু তখন খুব ডাক সাইটে ফুটবলার যাকে বলে। ওই রাজশাহী শুধু নয়, ওই অঞ্চলে সকলেই কিন্তু এই শামসু ভাই, জালু ভাই এদের কথা কিন্তু, কোচি এদের কথা কিন্তু তখন বলে, এবং সেখানেই কিন্তু বেরিয়েছে সে সময়। হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। এবং তাদের সাথে তখন পরিচয় হয়। প্রতিদিন সন্ধ্যের সময় শামসু ভাই আমার বাসায় আসতেন। আমার রুম ছিল 3টা, সে একটা রুমের মধ্যে ওনারা একটু তাস টাসও খেলতেন, সেগুলো আমার মনে আছে। তারপরে ওখানে আমার তখন পরিচয় হয় আমার বন্ধু খোদাবক্স মৃধার সাথে। সেটা কিভাবে, আমি তখন ওই যে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবে আমি ক্রিকেট খেলতে শুরু করি জাফর ভাইয়ের দলে, এবং তখন মাঠে দেখি যে সে আরেকটা দলের অধিনায়ক, এবং সেই দল সে পরিচালনা করে, এবং সে দলের সবকিছুই বলা যেতে পারে হর্তাকর্তা বিধাতা। এবং হি ইজ এ ইয়াং বিজি ম্যান এট দ্যাট টাইম। যথেষ্ট ব্যস্ততা তার ভিতরে দেখেছি, যথেষ্ট স্মার্ট কিন্তু ছিল, এটা অস্বীকার করা যাবে না। হি ওয়াজ এ ভেরি স্মার্ট ম্যান। তুমি তাকে জোয়ান দেখো নাই হয়তো, আমি কিন্তু দেখেছি হি ওয়াজ এ ভেরি স্মার্ট ম্যান, এবং খুব কালচারালিও খুব ডেভেলপড, এটা অবশ্যই বলতে হবে। তার ভাষা, কথাবার্তা বলার ভঙ্গি, এই সবগুলোই কিন্তু শুরু থেকেই খুব ভালো ছিল, প্রশংসার যোগ্য ছিল। এবং তারপরে তার সাথে আমার তখন হৃদ্যতা বা যাই বলো না কেন এগুলা কিন্তু সৃষ্টি হয়। পরবর্তীতে সেটা কিন্তু অনেক বেশি জমে ঢাকায় এসে, তার কারণ আমি খুব বেশি দিন রাজশাহীতে থাকতে পারিনি। আমরা রাজশাহীতে গেছিলামই 68 সালের শেষের দিকে বা 69 সালের প্রথম দিকে, কিন্তু তারপরে 71 সালের ঠিক শুরুর দিকে আমি চলে আসি। সুতরাং 1 বছর, সোয়া বছর আমি সেখানে ছিলাম, এবং সেখানে এর মধ্যে আমি ওই চুন্নু মুন্নু ওদের সাথে ভলিবল খেলেছি, রাজশাহী ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট খেলেছি। সন্ধ্যেবেলায় ঘোড়ামারা পোস্ট অফিসের মধ্যে খুব ভালো একটা ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল, চারিদিকে বিল্ডিং উঁচু এবং মাঝখানে খালি একটা জায়গা। সুতরাং ওই জায়গাটা ব্যাডমিন্টন খেললে বাতাস টাতাসে খুব বেশি একটা অসুবিধা করতো না। সেখানে সন্তোষ দা, জাহাঙ্গীর, অলোক, এই সমস্ত নামগুলো আমার মনে আছে। জাহাঙ্গীর পরবর্তীতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ডাইরেক্টর হয়েছিল, সেই জাহাঙ্গীরের কথা বলছি। আমরা সবাই একসাথে তখন খেলতাম, এবং ওখানে একটা ক্রিকেটের দোকান ছিল খেলাঘর নাম করে। সেই ক্রিকেটের যে দোকানের যে মালিক, তিনি কিন্তু আমাদেরকে খুব উৎসাহিত করতেন। বিশেষ করে আমার জন্য তার ভিতরে একটা কি বলবো সফট কর্নার ছিল, আমাকে যথেষ্ট সম্মান তিনি করতেন। তারপরে সেখান থেকে আমি যে 71 সালে যুদ্ধ লাগলো যখন, তখন আমি রাজশাহী থেকে কুষ্টিয়া চলে যাই। কুষ্টিয়া যেয়ে 20-25 দিন আমরা থাকি, এবং তারপর চলে গেলাম ভারতে। এইভাবেই আর কি রাজশাহী আমার থাকাটা। তবে খুব বেশি দিন না থাকতে পারলেও খুব আমি এনজয় করেছি, এই কথা বলতে হবে। এবং রাজশাহীর কতগুলো জিনিস বলবার নয়। রাজশাহীতে যে একবার থেকেছে, সে রাজশাহীতে থাকার যে একটা কি বলবো আয়েশ বা আরাম যে আছে, সেটা তোমরা বলতে পারবে না। তখন চাঁদ ভাই ছিলেন, চাঁদ ভাইয়ের কথা আমার মনে আছে, আমাদের জাফর ইমাম ভাই ছিলেন। তারা কিন্তু নেতা ছিলেন আর কি, সমাজেরও নেতা, খেলাধুলারও নেতা। সুতরাং তাদেরকে মেনেই আমরা চলতাম। খুব ভালো কলিজার সিঙ্গারা কিন্তু তখন পাওয়া যেত রাজশাহী নিউ মার্কেটের মধ্যে, আমার মনে আছে। হ্যাঁ, জলযোগের মিষ্টি, সেটাও মনে আছে। রহমানিয়ার গরুর মাংস, এগুলো সব মনে আছে। এগুলো ভুলবার নয়, কিন্তু অসাধারণ। আপনি তো একেবারে নস্টালজিক করে তুললেন ওস্তাদ। রহমানিয়ার বিরিয়ানি, গরুর মাংস, মানে জিভে লেগে থাকবে। খায়নি সে বুঝতে পারবে না তো। না, জলযোগের মিষ্টি। আর যেটা বললেন যে কলিজা সিঙ্গারা, দিস ইজ সিম্পলি আউটস্ট্যান্ডিং স্পেশাল ওয়ান। হ্যাঁ, এইটা মানে ফিরে গেলাম ঠিক 20-25 বছর আগে। আর আপনি যেটা বলছিলেন যে দুটো দোকান ছিল, স্টাইলো নাম করে একটা দোকান ছিল, আর ড্রেসকো নাম করে একটা দোকান ছিল, দর্জির দোকান, খুব লিডিং। এখান থেকে প্রতি মাসে আমি পোশাক বানাতাম। তখন তবু আমি স্মার্ট থাকতাম, যেহেতু বেতন ভালো পেতাম, অন্য কোনো কাজ ছিল না, খালি পোশাক বানাতাম। এটা ছিল আমার নেশা তখন, আমার মনে আছে। বাহ, অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং ডেফিনেটলি তারা এনজয় করছে। আমরা তো 40 বছরের গল্প 40-50 মিনিটে শেষ করা যাবে না, তাই আমরা একটু দ্রুত হাঁটছি, হয়তো কিছু বিষয় স্কিপ করেই আমাদের যেতে হবে, উপায় নেই। আপনি বাংলাদেশ বেতার
বেতারে আপনার 1980-তে অ্যাজ এ কমেন্টেটর ইনভলভমেন্ট আমরা জানি, এবং ভেরি কাকতালীয় ভাবে হঠাৎ আপনি গেলেন, আপনার বন্ধু প্রডিউসার ছিল, সে ব্যস্ত ছিল অডিশন নিয়ে, হঠাৎ তাকে বললেন যে আমিও অডিশন দিতে চাই, তিনি ইনস্ট্যান্টলি একটা দরখাস্ত লিখতে বললেন, আপনি লিখলেন, পরের দিন অডিশন দিলেন এবং আপনি ফার্স্ট হলেন। তারপর বাকিটা ইতিহাস। আলফাজউদ্দিন আহমেদকে আমরা কমেন্টেটর হিসেবে, ওস্তাদ হিসেবে পেয়ে গেলাম, এবং সেই জার্নি 40 বছর ধরে চলছে। কিন্তু বেতারে এর বাইরেও আপনার অ্যাফিলিয়েশন ছিল, আমরা জানি আপনি বিশেষ শ্রেণীর অভিনয় শিল্পী, নাট্যাভিনেতা, আপনি সিনিয়র গ্রেডের নিউজ কাস্টার ছিলেন বেতারে, এবং স্পোর্টস নিউজটা রাত 8টা 5-এ প্রায় নিয়ম করেই পড়তেন একটা সময়। এই গল্পগুলো বলুন। আচ্ছা, আমি বলি, আমি কিন্তু রেডিওতে কমেন্টেটর হিসাবে এনলিস্টেড হওয়ার আগে ওই নাট্যশিল্পী হিসাবে এনলিস্টেড হয়েছি। সেটার কিভাবে, সেটারও একটা কাকতালীয় বিষয় আমি বলবো। তার কারণ আমরা সংস্কৃতির সাথে ছোটবেলা থেকেই সবাই জড়িত থাকে, তোমাকে এটা বলতেই হবে। সেদিনকে অনুপম বলছিল যে সে কিভাবে সংস্কৃতির সাথে জড়িত ছিল, কবিতা আবৃত্তি করতো। তা আমাদের ভিতরে এই চর্চাগুলো ছিল। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম স্কুলে বাৎসরিক যে নাটক হতো সেই নাটকে অভিনয় করতাম। আমার বড় ভাই ওখানে একটা নাট্য সমিতি আমাদের ছিল, পরিমল নাট্য সমিতি। সেই নাট্য সমিতি বড় ভাই নিয়মিত অভিনয় করতেন। রাজু আহমেদ সেখান থেকে বেরিয়ে আসছেন। কল্যাণ মিত্র ছিলেন, তিনি নাটক লিখতেন, খুব নামকরা নাট্যকার, এদের কথা বলছি। এবং সিনেমা অভিনেতা আরো কিন্তু ওখান থেকে এসছে। তাদের সাথে আমি কিন্তু বেশ কিছু নাটকে অংশগ্রহণ করেছি, যদিও একটু ছোট ছিলাম। তো আমার চরিত্র যখন সেরকম আসতো, সেই চরিত্রগুলোতে আমি সুযোগ পেতাম, নাটক করতাম। তো ঢাকায় আসার পরে আমি একটা নাট্য গোষ্ঠীর সাথে, যারা গ্রুপ থিয়েটার কি যেটাকে বলে, তাদের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি। আর তারা আমাকে আমার কাছে আসে টিকিট বেচতে। পরবর্তীতে আমি যখন বললাম যে আমি নিজেও ইন্টারেস্টেড নাটকে অভিনয় করায়, তখন আমাকে তারা তাদের যে রিহার্সাল হয় সেই রিহার্সালে তাদের নিয়ে গেল, এবং সেখানে আমি অভিনয় করা শুরু করলাম। লেডিস ক্লাবে নিয়মিত আমরা 2টা-1টা শো অন্তত পক্ষে মাসে করতাম। তো সেই ভাবে যখন আমরা সেই কাজটা করছিলাম, তখন যখন আমরা এক জায়গায় আসতাম, সন্ধ্যেবেলা যখন আমরা রিহার্সালে আসতাম, তখন আমাদের ভিতরে চর্চা হতো যে কে কে আমাদের ভিতরে টেলিভিশনের এনলিস্টেড শিল্পী, কে কে আমাদের ভিতরে রেডিওর এনলিস্টেড শিল্পী। যারা রেডিও এবং টেলিভিশনে এনলিস্টেড, তাদের একটু ইজ্জতটা বা সম্মানটা একটু বেশি মনে হতো, বা তারা নিজেদেরকে একটু বেটার মনে করতো, এরকম একটা ভাব ছিল। তো আমরা বাকি যারা এনলিস্টেড ছিলাম না, তাদের ভিতরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে ভাই চলো আমরাও রেডিওতে অডিশন দিয়ে, চলো আমরা রেডিওতে এনলিস্টেড হওয়ার চেষ্টা করি। পরে আমরা সবাই একদিনেই রেডিওতে অডিশন দিলাম। সেখানেও যে সেই আমি একমাত্র একবারে অডিশন দিয়ে রেডিওতে পাশ করে গেলাম, এবং তারপরে আমি শুরু করলাম। আসলে তখনও আমার ভয়েসটা বেশ ভালো ছিল, নায়ক ছিল বলতে হবে। তার কারণ আমি শুরুর দিকে অনেকগুলো নাটকে পরপর নায়কের চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছিল। তারপরে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি, এখনো সুযোগ পেলে আমি অভিনয় করি, এখনো আমাকে ডাকে, তবে নিজে খুব বেশি একটা সময় দিতে পারি না। তুমি জানো যে আমি রেডিওতে এখন বিশেষ শ্রেণীর কিন্তু তালিকাভুক্ত একজন নাট্যশিল্পী। তবে নাটকে এখনো আমি মজা পাই, নাটকে নিশ্চয়ই মজা পাই, এটা বলতেই হবে। এভাবেই নাটকের শিল্পী হওয়া। সংবাদ পাঠকের ব্যাপারটা কি বেতারে? সংবাদ পাঠকের ব্যাপারটা হচ্ছে, যখন আমি রীতিমতন কমেন্টেটর হয়ে গেলাম, তখন হামিদ ভাই খেলাধুলার সংবাদ পড়তো, মিন্টু ভাই খেলাধুলার সংবাদ পড়তো, মুসা ভাই পড়তেন না। মুসা ভাই তখন সাপ্তাহিকে আমাদের একটা প্রশ্নোত্তরের অনুষ্ঠান করতেন, ওই যে ক্রীড়া পর্যালোচনা ক্রীড়াঙ্গন ম্যাগাজিনে শ্রোতাদের প্রশ্ন। হ্যাঁ, ওইটা মুসা ভাই করতেন। তো আমাকে হামিদ ভাই বললেন যে আলফাজ তুমি তো লাহোরে খবর পড়েছো বলছো। আমি বললাম হ্যাঁ, আমি লাহোরে খবর পড়েছি। বলে তাহলে তুমি চলো, তোমার অডিশন লাগবে না, আমি বলে দেবো, তুমি খবর পড়ো। ঠিক তাই, উনি আমাকে সাথে করে একদিন নিয়ে গেলেন। ওনার খবর পড়ার দিনে নিয়ে যে বললেন আলফাজ কে চেনে না, এরকম কে আছে? তো কেউই, সবাই চুপ করে থাকলো, সবাই চেনে। তো বললেন যে তাহলে আলফাজের আর কোনো অডিশনের দরকার নেই, ও আগামী সপ্তাহ থেকে নাটক খবর পড়বে, কবে ওর সুবিধা তুমি দিনটা জেনে নাও। ঠিক যা বলা তাই। এবং সেখানে যে মানে ছিলেন নিউজের যিনি হেড ছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি বলেন আপনার কবে সুবিধা। তো আমার মনে হয় আমি সপ্তাহে বুধবার বোধহয় বেছে নিয়েছিলাম। সেই বুধবারে আমি ঠিক 8টা 5-এর খবরটা পড়ার জন্য আসতাম। দীর্ঘদিন আমি সেটা কন্টিনিউ করেছি। কিন্তু সবচেয়ে অসুবিধা হলো কি, তুমি জানো শামসুল যে আমি এখানে অর্থাৎ আশুলিয়াতে বসে অফিস করি। তো এখান থেকে 8টা 5-এ যদি আমাকে খবর পড়তে যেতে হয়, তাহলে আমাকে এখান থেকে 6টার আগেই বেরোতে হয়।
6টার আগে বেরোলে আমি 7টা 7:30 ওখানে পৌঁছাবো, তারপরে একটু নিজেকে তৈরি করা, নিউজটা জন্য রেডি হওয়া, এবং 8টা 5-এ আমাকে লাইভ সেই অনুষ্ঠানটা করতে হবে। সেই অনুষ্ঠানটা আমি বেশ কিছুদিন এইভাবেই একটু টেনশন নিয়েই কিন্তু করেছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে আমার পক্ষে ঠিক টাইমলি মেনটেন করে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে, তখন আমি রেডিও কর্তৃপক্ষকে জানালাম যে ভাই আমাকে একটু মাফ করে দেন, এই আগামী শিডিউলে আমার নামটা আপনি দয়া করে রাখবেন না। সেইভাবেই আর কি আমি নিজেকে ওখান থেকে সরিয়ে রেখেছি। আমার নাম বোধহয় কাটা হয়নি, আমি এখনো ইচ্ছা করলে যেতে পারি। আপনি ইচ্ছে করলে যেতেই পারেন ডেফিনেটলি। আচ্ছা, আমরা আপনার সংবাদ পাঠক শুনেছি, এবং ওই কারণেই বলি যে ধারাভাষ্যে ওই প্রজন্মটা ছিল অ্যাবসলিউটলি সোনালী প্রজন্ম। আপনি যে নামটা বললেন, মিন্টু ভাই খবর পড়তেন, হামিদ ভাই পড়তেন, মৃধা ভাই তো ন্যাশনাল নিউজেও পড়তেন। মৃধা কিন্তু বড় খবরটা পড়তো, আমরা কিন্তু আধা ঘন্টার খবর যেটা সেটা পড়তো, সেটা পড়তেন, মানে উনি আরো এক ধাপ এগিয়ে এই অঙ্গনে। আরো এক ধাপ এগিয়ে, ইয়েস অ্যাবসলিউটলি। তো যেটা হয় যে, এবং আপনি যেটা বললেন যে বাচিক শিল্পের ব্যাপারটা স্কুল জীবনে, ছাত্র জীবনে উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক, এইগুলোর সাথে সামহাও একটা অ্যাটাচমেন্ট থাকলে পরবর্তীতে হেল্প যেখানে এগিয়ে যেতে পারে। অনেক শ্রোতা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে একটু অ্যাকনলেজ করতে চাই এই পর্যায়ে। মিজানুর রহমান, মুজাহিদুর রহমান, সোহেল রানা, সিরাজুল ফেরদৌস ইমন, পলাশ চন্দ্র রায়, সাইফুল হুদা চৌধুরী চট্টগ্রাম থেকে, আমাদের বদরুল হুদা ছেলে, সিরাজুল ফেরদৌস ইমন, সাইফুল ইসলাম, তারপরে আমাদের সাথে হামিদ জামান কলকাতা থেকে, রাসেল রহমান রাজশাহী থেকে, ভট্টাচার্য, কমলেশ ভট্টাচার্য আসাম থেকে আমাদেরকে উনি শুনছেন, লিখছেন। হামিদ জামানের পর মোহাম্মদ মনিরুজ্জামান, 40 বছর পূর্তিতে প্রাণ ঢালা অভিনন্দন, আরো অনেক অনেক বছর শুনতে চাই এই কিংবদন্তির ধারাভাষ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এইরকমই বাক্য অনেকেরই। আরিফুর রহমান, মজিদুর রহমান, প্রদ্যুৎ কুমার রায়, মোর্শেদ আলম, রবিউল ইসলাম, কমলেশ ভট্টাচার্য, তারপরে জালাল আহমেদ চৌধুরীর কথা বলেছে, অভিনন্দন প্রকাশ ভাই, ধারাভাষ্যের সুবর্ণ জয়ন্তী কামনা করেছেন উনি। আব্দুল আহাদ, মুজাহিদুর রহমান, আবুল লস্কর, তারপরে সীমা চৌধুরী, কমলেশ ভট্টাচার্য কলকাতা থেকে, সীমা চৌধুরী, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের উপপরিচালক, 24 দেশের কর্মকর্তা, উনি বলছেন ধারাভাষ্যের স্বর্ণযুগের লিজেন্ডের শেষজন আলফাজ ভাই, শ্রদ্ধা 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 আপনার প্রতি। জুনিয়রদের আগলে রেখে আপনি এখনো শ্রোতা দর্শকদের মন হৃদয় জয় করে পথ হাঁটছেন, এজন্য অন্তর থেকে অনেক ভালোবাসা আর দোয়া। আর স্পোর্টস টকের আসার অসাধারণ কাজটির কারিগর ভাইকে প্রাণ ঢালা ভালো। মনিরুজ্জামান, বাংলাদেশের অন্যতম ফাইজুল, নাজমুল হাসান, সাইদুর রহমান আমাদের ক্রীড়া ভাষ্যকার, মহাসিনুল হক নিশান, এ ধরনের মানুষগুলো ইহকাল ত্যাগ করছে, তৈরি হচ্ছে না। দেশের ক্রীড়াঙ্গন বহুমুখী প্রতিভা আর তৈরি হবে কি? তানভীর মুস্তাফা একাধিক কমেন্ট করেছেন। ফরিদ আহমেদ, শেখ মুনিরুল ইসলাম আলমগীর, জামিলুর রহমান ক্রীড়া ভাষ্যকার, শহীদুল ইসলাম, তারপরে মাহবুবুর রহমান, কাঞ্চিন, একাধিক কমেন্ট। ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, মাহবুবুর রহমান, এইরকম অজস্র শ্রোতা দর্শক কমেন্ট করেছে, আপনাকে শুভেচ্ছা জানিয়েছে এবং 40 বছর পূর্তিতে তাদের প্রত্যাশা আপনি নিজের পক্ষে সৃষ্টি পূর্ণ করে আগের দিকে এগিয়ে যাবেন এবং আমাদেরকে নিয়মিত আপনার ভাষায় প্রয়োগ করবেন, আমরা তাতে প্লিজড হব। এরপরে কোন গল্পটা শুনবো আলফাজ ভাই? আমার মনে হয় শেষের দিকে আমরা একটু আমার কমেন্ট্রি, যেটার জন্য এই 40 বছর আমরা পূর্তি করছি, এইটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি একটু কোরিলেট করতে চাই আমার কেরিয়ারের যে প্রাপ্তিগুলো রয়েছে সেই জিনিসগুলোকে কমেন্ট্রির সাথে। আমার মনে হয় তুমিও উপকৃত হবে, আমি ডেফিনেটলি উপকৃত হব। আপনাকে একটু কিউ দিচ্ছি, কমেন্ট্রি নিয়ে তো কথা আপনার সাথে হতেই হবে ডেফিনেটলি, কিন্তু আপনি একটু বলুন যে আপনার এই দীর্ঘ 40 বছরের ক্যারিয়ারে আপনি অনেক ডাক সাইটে কমেন্টেটরদের পাশে বসেছেন, মাইক্রোফোন শেয়ার করেছেন, সেই অভিজ্ঞতাগুলো খুব ছোট্ট করে 3-4 মিনিটে যদি একটু বলার চেষ্টা করেন, আপনি যদি হামিদ ভাই থেকে আমি দেশীয় তোমরা যাদেরকে গুরুজন বলি, যে নামই তুমি বলো না কেন, আমি একমাত্র ব্যক্তি যে সকলের পাশে বসে কমেন্ট্রি করেছি। বদরুল হুদা চৌধুরী সাহেবের সাথে কমেন্ট্রি করেছি, সাধারণ ভাইয়ের সাথে কমেন্ট্রি করেছি। এই দুটো নাম কিন্তু খুব বেশি কমন না। আর বাকি মিন্টু ভাই, হামিদ ভাই, মুসা ভাই, মৃধা, এরা কিন্তু কমন। এদের সাথে তো করেছি। নিখিল রঞ্জন দাস, নিখিল দা কলকাতায় আছে, আমার সিনিয়র।
আমার গুরু। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই দেশের যারা আছেন তাদের সাথে তো করার সৌভাগ্য আমার হয়েছেই, তবে 11 সালের বিশ্বকাপ এবং 15 সালের বিশ্বকাপ, এই দুটো বিশ্বকাপ যখন আমরা করতে গেছি তখন কিন্তু আমাদের অনেক নামি গুণী, যত বড় বড় বলো না কেন, যারা ক্রিকেটের কথা বিশেষ করে আমি বলছি, যারা ইন্টারন্যাশনাল একেবারে ফিগার, যাদেরকে আমরা সবসময় দেখলে চমকে উঠি বা সবসময় যাদেরকে দেখতে চাই, সেরকম লোকজনের পাশে বসেও কিন্তু কমেন্ট্রি করেছি। পাশে বসে মানে তিনি আমার পাশের কমেন্ট্রি বক্সে আছেন, মাঝখানে একটা কাঁচের ব্যারিয়ার, পাশেই দেখতে পাচ্ছি যে স্যার জেফরি বয়কট বসে কথা বলছেন, অথবা ক্লাইভ লয়েড বসে কথা বলছেন, অথবা সেখানে সুনীল গাভাস্কার বসে কথা বলছেন। তিনি তার ভাষায় বলছেন, হয় ইংরেজিতে বলছেন, না প্রিন্স অফ ক্যালকাটা বলে থাকি, যাকে যিনি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, তার সাথে সরাসরি আমাদের বক্সে বসে আমরা ক্রিকেট কমেন্ট্রি করার সুযোগ আমার হয়েছে। হ্যামিল্টনে আমরা সেই কাজটা করেছিলাম। সুতরাং এগুলো কিন্তু জীবনে খুব বড় প্রাপ্তি। এছাড়া হার্ষা ভোগলের কথা বলতে পারি। হার্ষা ভোগলের সাথে তো আমাদের ঢাকাতেও অহরহ দেখা হয়, ঢাকাতে বহুবার তিনি এসছেন। টনি গ্রেগের সাথে দেখা হয়েছে, টনি গ্রেগ এখানে এসছেন বহুবার। সুতরাং কমেন্ট্রেটর হিসাবে যারা বড়, পাকিস্তানের রামিজ রাজার কথা বলতে পারেন, ওয়াসিম আকরামের কথা বলতেন, ওয়াকার ইউনুসের কথা বলতে পারেন, এদের সকলের সাথে পাশাপাশি বসেই কিন্তু কথা বলা বা একত্রিত হওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। সুতরাং সব রকমের প্রাপ্তি বা মনের ভিতরে খুব বেশি একটা অনুশোচনা নিয়ে যে আমি মরবো তা কিন্তু নয়। আমার মোটামুটি যথেষ্ট কি বলবো শান্তি আছে মনে, এটা অবশ্যই আছে। এখন একটি চাওয়া, সেটা হচ্ছে যে ওই যে তোমরা বলছো 50 বছর পূর্তি করতে পারি কিনা, আল্লাহ যদি একটু হায়াত দেন তাহলে হয়তো সেই কাজটা আমি করতে পারবো। তার কারণ ফিজিক্যালি এখন খুব আমার অসুবিধা হয় না, মানে বয়সটা ইটস এ নাম্বার অনলি, কত হয়েছে এটা শোনার দরকার নেই। বাট আই ক্যান স্টিল 7-8 ঘন্টার যে কমেন্ট্রি, সেটা কিন্তু তোমাদের সাথে আমি অন্তত পক্ষে সমানভাবেই করতে পারি। তুমি সেটা স্বীকার করবে আমি আশা করি। অবশ্যই 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 সেটা আপনি চালিয়ে নিচ্ছেন বেশ দক্ষতার সাথে। না দেখুন, এই যে বয়স বা শুরু শেষ এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে প্রত্যেককে যেতে হবে, এটা অমোঘ সত্য। এর মাঝেও কিছু ভালো লাগা, ভালোবাসা এবং এই যে স্মৃতি রেখে যেতে পারা, এটা কজনে পারে? খুব কম মানুষই পারে। সেই জায়গাটা আপনি টাচ করতে পেরেছেন। ইউ হ্যাভ টাচড আওয়ার হার্ট, দ্যাটস দ্য স্পিরিট। এবং আপনি নিজেও জানেন যে বাংলাদেশ বেতারের কমেন্ট্রি প্যানেলে আমরা কিন্তু 7টা ম্যাচ থাকলে ভাগে 2-3টা দিন ডিউটি পাই। এই 2-3টা দিন কে কে আমার কো কমেন্টেটরস, আলফাজ ভাই আমার কো কমেন্টেটরস, আমার তো মানে খুব ভালো লাগা কাজ করে ভেতর ভেতর। ওই দিনটা খুব ভালো যাবে, খুব ভালো একটা গ্যাদারিং হবে, খুব ভালো শেয়ারিংস হবে, খুব বেটার একটা থ্রো হবে, জাম্পেশ একটা প্যাক্ট মানে পারফরমেন্স করতে পারবো, টিম ওয়ার্কটা খুবই জৌলুসপূর্ণ হবে। এই অকৃত্রিম ভালো লাগা বোধগুলো তো কাজ করে এভরিওয়্যার, ইউ নো ইট। অসাধারণ, এটা অসাধারণ। এটা কিন্তু আমি খুব অনুভব করি যে এখন কমেন্ট্রি বক্সে আমি গেলে পারে তোমাদের মধ্যে একটা উত্তেজনা থাকে, এবং কে আমার সাথে একসাথে ডুয়েল মাইক্রোফোন শেয়ার করবে। বিশেষ করে তুমি থাকলে তো তুমি সেটা আর কাউকে দিতে চাও না, শাকুর থাকলে শাকুর সেটা নিয়ে নিতে চায়, এরকম যারা একটু ভালো আছে, জামিল করতে চায়, আমার মনে আছে এরা সকলেই কিন্তু আমার সাথে মোমেন্ট শেয়ার করার জন্য যে আগ্রহ তোমরা দেখাও, সেটাই কিন্তু আমার জন্য এখন একটা ইন্সপিরেশন। আমি মনে করি যে আমার এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি নিজে এখনো শিখি, শেখার কোনো শেষ নাই, এটা সবসময় বলি। সুতরাং শিখতে শিখতেই আমাদেরকে মরতে হবে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমি যে এতগুলো কাজ করেছি, অর্থাৎ নাটকে কাজ করেছি, খবর পড়েছি, এগুলো সবই কিন্তু কণ্ঠের কাজ, সবই কিন্তু সেন্টেন্সের কাজ, সবই কিন্তু শব্দ চয়ন, শব্দ উচ্চারণ করার কাজ। তো এই কাজগুলো করতে করতেই কিন্তু আমি মনে করি আমার যে ধারা বর্ণনা করা, সেখানে আমার উৎকর্ষতা হয়েছে। আমি ভালোভাবে যে সেন্টেন্স মেক করতে পারি, সেটার কারণ হচ্ছে আমি রেডিওতে যখন নিউজ পড়েছি, ওই নিউজ রাইটাররা কিন্তু ভালো ভালো শব্দ দিয়ে ওই সেন্টেন্স গুলো লিখে দিয়েছেন। সেই শব্দগুলো আমার মাথার ভিতরে থাকে, সেখান থেকে আমি পিক করতে পারি, সিলেক্ট করতে পারি, নতুন সেন্টেন্স খুব তাড়াতাড়ি আমি তৈরি করতে পারি। কোন শব্দটার উচ্চারণ সঠিক কি হবে সেটার চর্চা কিন্তু আমি করে এসেছি। বিশেষ করে খবর যারা পড়ে, খবরের যারা পাঠক, তাদের উচ্চারণ নিয়ে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু অনেক কথাবার্তা হয়। বিন্দুমাত্র ভুল উচ্চারণ হলেই সেটা নিয়ে একটা গুঞ্জন হয়। সুতরাং সেই জিনিসগুলো আমি সেখান থেকে শিখে এসেছি। উচ্চারণগুলো আমার
পরিশীলিত হয়েছে কিন্তু সেই জায়গায়। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমার যে ধারা বর্ণনা দেয়া, এই ধারা বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমার কনফিডেন্সের লেভেলটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, যে আমি উচ্চারণটা জানি, আমি শব্দ চয়নটা জানি, আমি কি করে বাক্য গঠন করতে হবে সেগুলো জানি। ঠিক একই রকম ভাবে নাটক যখন করেছি, সেখানে কি নাটকটা কি, নাটকটা যদি তুমি দুঃখের অভিনয় করো তখন তোমার শ্রোতাকে তোমার সাথে নিয়ে দুঃখিত করতে হবে, অর্থাৎ তোমার যে আবেগ সেই আবেগ শ্রোতাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং তাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক একই রকম ভাবে যখন তুমি উল্লসিত হবা তখন শ্রোতাদের মধ্যে সেই উল্লাস ছড়াতে হবে। এই কাজটা কিন্তু আমাদের কমিউনিটিতে করতে হয়। উত্তেজনার সময় আমরা 6 মারলে যেভাবে বলি, 1 রান হওয়ার সময় কিন্তু সেভাবে বলি না। 6 মারলে কিন্তু আমরা উৎফুল্ল হই এবং বাংলাদেশ যদি জেতার কাছাকাছি চলে যায় সেটাকে সেটার সাথে অ্যাড করি এবং আর কি করতে পারলে যে জয়টা আরো একটু নিশ্চিত হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা নিয়ে আসি। সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমরা রিলেট করতে পেরেছি। আমি এই কথাগুলো এখন এই জন্য বলছি যে আমরা যারা নতুন ভাবে ধারা বর্ণনার ক্ষেত্রে এখন আসছি, অনেক একটা কি বলবো, একটা জাগরণ সৃষ্টি হয়েছে, নতুন একটা প্রজন্ম কিন্তু ছুটছে ধারাভাষ্যকার হওয়ার জন্য কমেন্ট্রি বক্সের দিকে। তাদেরকে আমি বলবো যে নিজেদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে, অর্থাৎ নিজেদের মান উন্নয়ন করতে হবে, নিজেদের ভিতরে উৎকর্ষতা সাধন করতে হবে। এই উৎকর্ষতা কিভাবে? উচ্চারণের উৎকর্ষতা, সেন্টেন্স মেকিং এর উৎকর্ষতা, সঠিক শব্দটা চয়ন করার উৎকর্ষতা, আর কি নিজের ভিতরে ক্রিকেটিং, যদি ক্রিকেট কমেন্টেটর হতে চাই তাহলে ক্রিকেটের ইতিহাসটাকে কিন্তু নিজের যে শরীরের মধ্যে যে আর্কাইভ রয়েছে সেই আর্কাইভটাকে এনরিচ করা, সেখানে ভিতরে রাখতে হবে, যাতে সুযোগ পেলেই সঠিক সময়ে সঠিক কাজটা আমি করতে পারি, পাঞ্চ করতে পারি, জিনিসগুলোকে মিশেল দিতে পারি, শ্রোতাদেরকে আরেকটু উত্তেজিত করে দিতে পারি, শ্রোতাদেরকে আরেকটু ইনফরমেটিভ করে দিতে পারি। এই কাজগুলো আমাদেরকে করার চেষ্টা করতে হবে। যদি একটু আগে তোমার একটা অনুষ্ঠান আমি বোধহয় শুনছিলাম, প্রদীপ দা বলছিলেন বা যে স্টার স্পোর্টস এর যারা কমেন্টেটর তাদেরকে ম্যাচের আগের দিনে একটা টেক প্যাক দেওয়া হয় এবং সেখানে 20-25 পৃষ্ঠা বা 30 পৃষ্ঠা থাকে, সমস্ত প্লেয়ারদের একটা ইনফরমেশন সেখানে থাকে, সেগুলা তারা মুখস্থ করে নিয়ে বা দেখে নিয়ে তৈরি হয়ে তারা আমার কমেন্ট্রি বক্সে আসেন। এছাড়াও কিন্তু যে লাইভ কমেন্ট্রি যেখানে করা হয় সেখানে কিন্তু কমেন্টেটরদের সাথে ওই স্ট্যাটিস্টিশিয়ানরা থাকেন এবং তারা কিন্তু লাইভ স্ট্যাটিস্টিক্স দিতে পারেন, এবং যে এই সমস্ত স্ট্যাটিস্টিশিয়ান যারা, তাদের কিন্তু রাখার দরকার নেই, যন্ত্রের মধ্যে আছে, সমস্ত কিছু তাদের আর্কাইভে আছে, সবই তাদের ল্যাপটপ আছে, তারা সেখান থেকে বের করে রিলেট করা জিনিসগুলোকে সঙ্গে সঙ্গে লিখে লিখে সামনে দিয়ে দেন এবং সেগুলো সেই জন্য সামনে চলে আসে, ইনফরমেটিভ হয়ে যায়। আমাদের বেতারের কমেন্ট্রি বক্সের কথা যদি আমি বলি, সেখানে আমরা বাংলাদেশ বেতারে কিন্তু কোনো সাহায্যই আমরা পাই না, তুমি খুব ভালো করে জানো, সেখানে কিন্তু কোনো কিছুই নেই। তবে একমাত্র সাহায্য হচ্ছে আমাদের এই একটা ফোন, এই ফোনটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, এটা ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারি। সেটাও নির্ভর করে যে ওয়াইফাই লাইন সেখানে আমরা পাচ্ছি কিনা, সেখানে আমরা নেট কানেক্টিভিটি পাচ্ছি কিনা সেটার উপরে। তবে আমি এই যে প্রাইভেট স্টেশন যেগুলো করেছি, সবগুলো প্রাইভেট স্টেশনে কিন্তু আমি কাজ করে ফেলেছি ইতিমধ্যে। তুমি যদি মনে করো, আমি জাগতে করেছি, টুডেতে কাজ করেছি, স্বাধীনে কাজ করেছি এবং ভূমিতে কাজ করেছি। আমার অনুভূতি ভূমির অনুষ্ঠান কিন্তু অনেক বেশি বেটার প্ল্যান, এবং ভূমিতে আর কিছু না হলেও অন্তত দুজন কমেন্টেটর সামনে দুটো ল্যাপটপ দেয়া থাকে, যাতে তারা তাৎক্ষণিকভাবে ইউজ করে প্রয়োজনীয় তথ্যগুলো বের করে নিয়ে সেগুলোকে আমার মনে হয় দিয়ে তাদের ধারা বর্ণনা সমৃদ্ধ করতে পারেন। সুতরাং এই কাজগুলো আমার মনে হয় আগামীতে আরো হবে, সবাই ভালো কাজকে অনুসরণ করবে এবং সব কমেন্ট্রি বক্সেই এই তথ্য বা এরকমের একটা প্রচেষ্টা থাকবে। আসলে যে কোনো অনুষ্ঠান করতে হলে সেই অনুষ্ঠানের যে প্রোডাকশনের দায়িত্ব যিনি নেবেন, যিনি প্রডিউসার হবেন বা ডাইরেক্টর হবেন, তাকে কিন্তু আগের থেকে প্ল্যান করতে হবে যে এই নাটক বা এই অনুষ্ঠানে অভিনেতা কারা হবে। অভিনেতা বলতে গেলে আমি বলবো যে কমেন্টেটর কারা হবে, সেই কমেন্টেটরদের মধ্যে যাতে একটা ব্যালেন্স হয়, একেবারে উঁচু নিচু মানের যাতে না হয়, সেই জিনিসগুলো ঠিক করা, কে কখন বলবে, প্রথমে কে বলবে, কয় ওভার বলবে, যেগুলো এখন আমি দেখেছি ভূমিতে করা হচ্ছে, এই প্ল্যানিং গুলো করা এবং তারপরে ফিডব্যাক আবার সেগুলাকে করা, দিনের শেষে বা পরের দিনে শুরু করার আগে ওগুলো আবার যারা কমিটি করেছিলেন তাদেরকে মতামত গুলো একটু জানানো বা তাদেরকে গাইড করা, কালকে এই জিনিসটা আপনি ভালো করেছেন, ভালো লেগেছে, এই জিনিসটা আপনি মিস করে গেছিলেন, সেটা আজকে যেন একটু আপনার খেয়াল রাখবেন। এইভাবে যদি গাইড করা হয়, দ্যাট ইজ দি জব অফ দি প্রডিউসার আমি মনে করি, বিশেষ করে রেডিও প্রডিউসারের। তিনি যদি করেন তাহলে কিন্তু আমার মনে হয় ধারাভাষ্যের মানটা খুব সহজেই বাড়ানো সম্ভব। আলফাজ ভাই, আপনি একটা না অনেকগুলো কথা বলে ফেলেছেন, আমাকে আলাদা করে কিউ দিতে হয়নি। আমি যে কিউ গুলো দিতাম সেই বিষয়গুলো আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন।
রেডিও ভূমির কথা একটু আলাদা করে বলতে হয়, আমি সেখানে কাজ করছি বলেই বলছি না, আপনিও শেষ দিকটায় কাজ করছেন আমাদের সাথে নিয়মিতই। এবং এখানে যেটা হয়েছে যে শামস সুমন এই স্টেশনের যিনি স্টেশন চিফ, হি ইজ রিয়েলি এ ডিসেন্ট গাই, হি ইজ এ গুড প্ল্যানার এন্ড হি নোজ কোথায় কি হতে হবে, কোন লোকগুলোকে কোথায় বসাতে হবে, কিভাবে চেক এন্ড ব্যালেন্সটা করতে হবে। এবং আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে এক কথায় সে প্রোগ্রামের সাথে কম্প্রোমাইজ করতে চায় না, সে প্রোগ্রামটা কি করলে সবচেয়ে ভালো হবে সেটা প্ল্যান করে সেটা আদায় করে নিতে জানে, সেই জন্যই কিন্তু ওইগুলো ভালো হচ্ছে। জি, এবং আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে আগে পরে নিজেরা বসি যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, আমরা কি ভালো করলাম, কি খারাপ করলাম, কোন কোন জায়গাগুলোতে এখনো আমাদের ইমপ্রুভ করবার জায়গা রয়েছে। এবং টু বি অনেস্ট, আমরা বহুবার এই ফেলো কমেন্টেটররা তো বিভিন্ন বয়সী বিভিন্ন স্তরের আছে আমাদের ওখানে, আপনি দেখবেন যে এ টু জেড সব বয়সী সব মানেরই কমেন্টেটর আছে, বাট উই আর এ গুড টিম ওয়ার্ক এন্ড আওয়ার টিম বন্ডিং ইজ রিয়েলি সুপার। দ্যাটস ওয়াই আমরা হয়তো একেবারে নবীন সদস্যটাও আমার মতো সিনিয়র মোস্টের সাথে বসেও একটা বেটার পারফর্ম করছে, কারণ উই আর বিলিভ অন টিম ওয়ার্ক। তো যেটা হয় যে আমরা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করি যে আমার জায়গাতে কি আরো কি ইমপ্রুভমেন্ট করা আছে, মানে আমি তো সবকিছু শিখে ফেলেছি, জেনে ফেলেছি, বিষয়টা এমন নয়। তো তখনই আপনি ভালো করতে পারবেন যে আরো ভালো, আরেকটু ভালো, সেই জিনিসটা যদি আপনার মধ্যে প্রতিনিয়ত খেলা করে তাহলে ভালো করতে পারবেন। আমরা শেষ করব কিছুক্ষণের মধ্যেই, শেষ করবার আগে আমরা দেখেছি যে এক একজন ধারাভাষ্য করতো এক এক ধরনের স্বকীয়তা নিয়ে। ধরুন খোদা বক্সমিধা আমার মনে গেঁথে আছে, আমার গুরু মেন্টর, তো আমি শয়নে স্বপ্নে তাকে দেখি। তার মানে এই নয় যে আপনাদের কমেন্ট্রি আমি সেই সময় শুনতাম না, বিশ্লেষণ করতাম না, সিনথেসিস করতাম না, সেখান থেকে কিছু নেয়ার পাইনি, অবশ্যই পেয়েছি, নিয়েছি। এবং আমি একটা কমন টিপস দিই ইদানিং কালের ছেলেদের, যেটা তোমার কাছে খারাপ লাগে সেটা তুমি বেশি করে শুনবে, যাতে ওই খারাপ লাগাগুলো বা খারাপ জায়গাগুলো তোমার প্রেজেন্টেশনের মধ্যে ইনকর্পোরেটেড না হয় কোনোভাবে। সো খারাপ লাগাটা বেশি মনোযোগ দিয়ে শুনবে, ভালো লাগাটা তো আপনা থেকে রিসিভড হয়, অটো রিসিভ। এখন আপনি বলুন যে ধারাভাষ্যে কি টেকনিক্যাল অ্যানালাইসিস, রিদমিক ছান্দিক বর্ণনা, নাকি একটু হিউমার, একটু লিটারারি এক্সপ্লেনেশন, একটু সাইড স্টোরি, সবকিছুকে একসাথে ব্লেন্ড করা দরকার, নাকি একেবারে বল টু বল মোর অফ এ ফোকাস থেকে করা উচিত? কোনটাকে আপনি গুরুত্ব দেবেন? দেখো, এটা সময় বলে দেবে, মানে ম্যাচের বয়সটা বলে দেবে। তুমি একটা ওডিআই ম্যাচের যদি কমেন্ট্রি করো, তাহলে সেই ওডিআই ম্যাচের শুরুর দিকটা একটু একটু কি বলবো, একটু রিল্যাক্স পিরিয়ড। এই পিরিয়ডে কিন্তু তুমি তথ্য উপাত্ত এই জিনিসগুলো যদি বলো, তাহলে আমার কিন্তু খুব বেশি আপত্তি থাকবে বলে আমি মনে করি না। কিন্তু তুমি যদি লাস্ট 10 ওভার্সের ভিতরে যে একজন ব্যাটসম্যান ব্যাট করছে তার সমস্ত তথ্য বলা শুরু করো, যে সে এতগুলো ম্যাচ খেলেছে, এতগুলা ছক্কা মেরেছে, এতগুলো চার মেরেছে, এদিকে 3টা বল হয়ে গেল, এতগুলো ওই করেছে, তাহলে কিন্তু আমি সেই কমেন্ট্রির সাথে একমত না। আমি কিন্তু শেষের দিকে এসে শেষের 5 ওভার একটা বলও কিন্তু মিস করতে চাইবো না। 5 ওভারের প্রতিটি বলেরই তাৎক্ষণিকভাবে কি হলো সেই রেজাল্টটা আমি বর্ণনা করব, এবং সেই রেজাল্টটা আমি ধারা বর্ণনা মানে আমার শ্রোতার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে রেডিও কমেন্ট্রি করার সময়, যদি এটা টেলিভিশন কমেন্ট্রি হয় তাহলে নিশ্চিত করে আমি বলছি, যেহেতু শ্রোতারা এটা, যারা দর্শক তারা এটা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য জিনিস বলতে হবে। তা সেক্ষেত্রে আমি উত্তেজনার বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি খেলার ফলাফল কি হতে পারে সেই জিনিসটাকে পূর্বাভাসে হয়তো কো কমেন্টের কাছে জানতে চাইবো, তোমার কি মনে হচ্ছে ম্যাচটা কে জিতবে। এই ধরনের বিষয় নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা, একটা উৎসাহের সৃষ্টি করা, সেইগুলা করতে হবে। আমি মনে করি যে সবকিছুরই প্রয়োজন রয়েছে, কোনো কিছু অপ্রয়োজনীয় নয়, কিন্তু সময় বুঝে সময়টাকে আপনি গুরুত্ব দেবেন, সময়টাকে বেশি গুরুত্ব দেবেন, যে এই মুহূর্তে কি ডিমান্ড করে সেটাই আপনি বলবেন। দ্যাটস আ গুড আনসার, ওয়েল অ্যাকসেপ্টেড আনসার। কিছু কুইক ফায়ার রাউন্ডে যাচ্ছি, মানে র‍্যাপিড ফায়ার রাউন্ড যেটাকে বলা হয়। আপনার প্রিয় ক্রিকেটার দেশে এবং বিদেশে? দেশে ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট ক্রিকেটার অবশ্যই বলতে হবে। আমি যদি ওডিআই হলে পরে আমি সাকিব আল হাসানের কথা বলবো, যদি টেস্ট ম্যাচ হয় তাহলে আমি মুশফিকুর রহিমের কথা বলবো। বিদেশে? বিদেশে স্টোকসের কথা বলবো আমি, যদি ওডিআই হয়। অবশ্যই টেস্ট ম্যাচ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি দ্রাবিড়ের কথা বলবো, রাহুল দ্রাবিড়ের কথা। আচ্ছা, বাইরের দেশে প্রিয় কমেন্টেটর?
বাইরের দেশে প্রি কমেন্টেটরের ভিতরে ইংরেজি যদি হয় তাহলে বলতে হবে টনি গ্রেগ, আর যদি বাংলায় বলতে হয় একসময় অজয় দা ছিলেন, এখন প্রদীপ দার ভক্ত আমি খুবই, অবশ্যই বলতে হবে। আর দেশে দেশে শামীম আশরাফ চৌধুরী আমার প্রিয় ইংরেজি কমেন্টেটর। আর বাংলায় যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো ডক্টর সাইদুর রহমান। গুড। এরপরে আসেন যে ফুটবলার, দেশে বিদেশে আপনার প্রিয় ফুটবলার। দেশে প্রিয় ফুটবলার একটু পিছিয়ে যেতে পারি, আমার মনে হয় আমি এনায়েতের কথা বলতে পারি, খুব ভালো ফুটবল খেলতেন। সালাউদ্দিন যখন ছিলেন তখন খেলতে হবে। বিদেশে মেসির কথা বলতে হবে। আচ্ছা, প্রিয় অভিনয় শিল্পী? প্রিয় অভিনয় শিল্পী বাংলায় হচ্ছে উত্তম কুমার, আর হিন্দিতে হচ্ছে দিলীপ কুমার। আমি জানি আপনি প্রচুর গান শোনেন, বাংলা গান আপনাকে ভীষণ টানে। প্রিয় সঙ্গীত শিল্পী কে? খুবই টানে, আমি খুব গান শুনি। আমি খেলাধুলার পরেই যদি কোনো অনুষ্ঠান দেখি সেটা হলো গান, এবং গান আমাকে খুব মাতায়। হ্যাঁ হ্যাঁ। প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পী বাংলায় যদি বলতে হয় তাহলে দুজনের নাম বলবো, হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে। গজল শোনেন? গজল? অনেক গজল শুনি, প্রচুর গজল শুনি। আমি সেখানে আমার মনে হয় গোলাম আলীর কথা বলবো। বাহ বাহ, চমৎকার। মোটামুটি আমরা আমাদের শ্রোতা দর্শকদের আপনার সম্বন্ধে খানিকটা জানাতে পেরেছি। 40 বছরের এই লম্বা জার্নি সম্বন্ধে আর অল্প সময়ে তুলে আনা সম্ভব নয়। আমরা শেষ করছি না, আমরা আরেকটা কিউ দেব আপনাকে। আপনি শেষের কথাগুলো অবশ্যই বলবেন, গুছিয়েই বলবেন, প্রপারলি। কিন্তু যাবার আগে আমাদের যারা আপকামিং ইয়াংস্টার তাদের জন্য অলমোস্ট আপনি অ্যাডভাইস দিয়ে দিয়েছেন। আপনি শেষের কথাগুলো বলতে পারেন এখন, মানে আজকে অডিয়েন্সদের জন্য। আমি শেষ করতে চাই। শেষ করার আগে আমি একটা দুটো কথা বলতে চাই। একটা কথা হচ্ছে যে 40 বছর হয়ে গেছে বাংলা ধারা বর্ণনা করছি, বাংলা রেডিও কমেন্ট্রি বক্সেই বেশি করেছি। এখন পর্যন্ত টেলিভিশনে যে করি নাই তা না, কিছু কিছু খেলা দেশে টেলিভিশনে কাভারেজ হয়েছে, সেগুলা টেলিভিশনে বাংলা ডোমেস্টিক খেলা সেগুলোর কাভারেজ হয়তো করার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলো যাতে বাংলায় টেলিভাইজ করা হয়। তার কারণ বাংলায় 17 কোটি মানুষ রয়েছে, এবং আমার মনে হয় পশ্চিম বাংলায় তার সাথে আরো 10-12 কোটি হবে। সব মিলিয়ে বড় একটা শ্রোতা কিন্তু বাংলা ধারা বর্ণনা শোনার অপেক্ষায় থাকেন। সুতরাং সেটা থেকে আমার মনে হয় আমাদেরকে শ্রোতাদেরকে বঞ্চিত করা উচিত নয়। সেই জায়গায় আমাদের কিছু কাজ করার দরকার রয়েছে। আর একটা জিনিস আমি যেটা মনে করি যে দুই বাংলার শ্রোতা কিন্তু এক। তোমার আজকের অনুষ্ঠানও তুমি যদি দেখো, বহু ভারতীয় শ্রোতা তারা কিন্তু শুনছেন, শুধু প্রথম শুনছেন আমাকে তা কিন্তু নয়, তারা আমাকে ভালো করে চেনেন এবং আমার জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা তারা দিচ্ছেন। ঠিক একই রকম ভাবে আমি যদি পশ্চিম বাংলার যে বাংলা কমেন্টেটররা আছেন, যেমন প্রদীপ দার কথা বলতে পারি, প্রদীপ রায়, সুকুমার সমাজপতি, এরা সকলেই কিন্তু আমাদের এখানে অত্যন্ত সুপরিচিত। সুতরাং এই দুই বাংলার আমার মনে হয় কমেন্টেটরদেরকে এক বক্সে বসিয়ে কমেন্ট্রি করার একটা উদ্যোগ নেয়া, এবং দুই বাংলার শ্রোতাদেরকে একত্রিত করে ধারা বর্ণনা করলে পারে যে আনন্দ হয়, সেই আনন্দ দেওয়ার একটা চেষ্টা করা বা একটা উদ্যোগ নেওয়া আমার মনে হয় উচিত। এবং সেটা করতে হলে পারে হয়তোবা অনেকের কি বলবো, অনেকের সহযোগিতা, অনেকের শুভকামনা, অনেকের পেট্রোনাইজেশন লাগবে। অনেক ব্যারিয়ার রয়েছে দুটো দেশ, সুতরাং দুটো দেশের দুটো ব্রডকাস্টিং অথরিটি কাজ করতে হবে, তাদের ভিতরে সমঝোতার দরকার রয়েছে। সেগুলো কিন্তু আমার মনে হয় করতে হবে। তার কারণ আমরা দুটো দেশ এত বেশি বন্ধু প্রতিম দেশ যে এখানে এই ব্যারিয়ার গুলা কিন্তু আর রাখা উচিত নয়, এবং সেগুলাকে পেরিয়ে কি করে খুব দ্রুত আমরা সেই কাজটা করতে পারি, সেটা যদি আমার মৃত্যুর আগে আমি করে যেতে পারি এবং দুই বাংলার কমেন্টেটররা একসাথে বসে যদি কমেন্ট্রি বক্স এবং মাইক্রোফোন শেয়ার করে যেতে পারি, সেটা আমার জন্য কিন্তু একটা বাড়তি পাওয়া হবে। থ্যাংক ইউ। না আলফাজ ভাই, আর একটা ছোট্ট কথা আছে, সেটা হলো যে আপনি 2015 ওয়ার্ল্ড কাপ যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হচ্ছে সেটা কভার করেছেন। এর আগে শ্রীলঙ্কায় একাধিকবার বেতারের জন্য আপনি ট্যুর করেছেন, এরকম অজস্র অ্যাওয়ে ট্যুর করেছেন আপনার ক্যারিয়ারে যে কটা সুযোগ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেশের বিভিন্ন ভেন্যুতে আপনি কাজ করেছেন।
সবকিছুকে ছাপিয়ে কোন মাঠটা সামগ্রিকভাবে আপনাকে বেশি টানে? দুটো মাঠের কথা তো বলতেই হবে। একটা হচ্ছে এমসিজি, এটা একটা বিশাল একটা কি বলবো মাঠ এবং বিশাল একটা জায়গা, যেখানে 1 লক্ষ বেশি দর্শক সেদিনকার মাঠে উপস্থিত ছিল, এবং তার মধ্যে আমাদেরকে ধারা বর্ণনা করার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেটা করতে পেরেছি, সেটা কখনোই ভুলবো না, একটা বিরাট পাওয়া আমার কথা বলতে হবে। ঠিক একই রকম ভাবে আমি ইডেন উদ্যানকেও খাটো করে দেখবো না, এটার ইতিহাসও খুব বড়, মাঠটাও কিন্তু খুব চমৎকার। এবং এখানে বাংলা ধারা বর্ণনার কি বলবো পথিকৃৎ যারা বাংলা ধারা বর্ণনা জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, তারা সেখান থেকে শুরু করেছেন, তাদের স্মৃতিগুলো কিন্তু সেখানে গেলে পরে মনে পড়ে। সুতরাং সেটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বলে অন্ততপক্ষে আমি মনে করি। এবং আর্জেন্টিনা নাইজেরিয়া ফুটবল ম্যাচটা ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি, সো ফার দ্য বিগেস্ট ফুটবল ইভেন্ট ইন বাংলাদেশ, সেই ম্যাচের কমেন্টেটর আপনি, এটাও নিশ্চয়ই ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি। নিশ্চয়ই অনেক বড় প্রাপ্তি বলতে হবে। আমি একটু ছোট্ট করে বলে ফেলি, আহমেদাবাদে মোটেরাতে, যেখানে আর কি এখন সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামটি করা হয়েছে, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, যেটাকে ইন্ডিয়া বলছে 1,10,000 বা 1,20,000 দর্শক তারা ধারণ করতে পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে উদ্বোধন করেছেন। এই স্টেডিয়ামটা যখন একটু পুরনো ছিল আর কি, তখন কিন্তু ওই 2011 বিশ্বকাপের সময় ওখানে ম্যাচ হয়েছিল, এবং সেই ম্যাচে কিন্তু আমরা ওই মাঠ থেকে কমেন্ট্রি করেছি, আমার সাথে নিখিলদা ছিলেন। সুতরাং ওই স্মৃতি কিন্তু আমি ভুলে নাই। এবং ওখানে আমার মনে আছে, আমরা কমেন্ট্রি বক্সে যখন আমাদের ইকুইপমেন্ট রেখে আসলাম একটা তালা কেনার জন্য, তখন যে লোকটা তালা বিক্রি করছে সে আমাদেরকে বললো, आप लोग कमेंटेटर है? আমি বললাম হ্যাঁ। তো বললো आप लोग के पास टिकट है? আমি বললাম क्यों? हम खरीदेंगे। আমি বললাম যে কত দাম দিবা? বলে जितना भी दाम हो तुम ले लो, हमको টিকিট দো। এরকম আর কি একটা দাবি বা বিরাট একটা চাহিদা তখন কিন্তু তাদের ছিল। সুতরাং দ্যাট ওয়াজ সামথিং, আমার মনে হয় এটাও খুব একটা বড় গল্প, বলার মতো গল্প। জি আলফাজ ভাই, আমার মনে হয় আড্ডা চলতেই থাকবে, ফুরবে না। অনেক কথাই হয়তো অব্যক্ত রয়ে গেল, আবারও বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোট করে সুযোগ মতো আমরা বলবো। দর্শকরা নিশ্চয়ই এনজয় করেছে, তাদের ইনভলভমেন্ট, তাদের কমেন্টস আমরা সবগুলো পড়তে পারিনি, বাট স্ক্রিনে দেখাবার ব্যবস্থা করেছি। সব মিলিয়ে তারা এনজয় করেছে, এবং এখন যারা সরাসরি দেখলেন তো ভালো, পরেও কিন্তু রেকর্ডেড ভার্সন তারা দেখে নিতে পারবেন। I am pretty sure they will must enjoy this show, and thank you once again.